আগেটা বলো তো সবাই বলছো। ধরো যে আমি ফরাদ ভাইয়ের কিন্তু প্রথম ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? ভাই যখন প্রথম করেছে কোচিংয়ের মধ্যে ওই সময়, তো আমার অনেক স্টাইল ওনার মতো হইতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা আমাদেরকে 3 বছর পাইছিল ভাইয়া। এই জন্য আমাদের সময় কি ছিল, করোনা ছিল এসএসসির সময়। তো আমরা হচ্ছে যে মাঝে আমাদের জন্য সময় হচ্ছে উনি তোমার অনলাইনে পড়ানো শুরু করছিল, বুঝতে পারছো? মানে প্রথম। আচ্ছা এখন আসো, আমরা যদি খেয়াল করি আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে কি, কোষ বিভাজন। কোষ বিভাজন, ঠিক আছে? এখন তোমাদের কিছু হালকা কিছু কথাবার্তা বলি এটা নিয়ে। আচ্ছা এখন আমাকে বলো যে কোষ বিভাজন যে জিনিসটা আছে এটা আসলে হওয়া লাগবে কেন? দেহ গঠনের জন্য একটা বললা, তুমি বলো, রূপান্ত বলো, আর কি কি কারণে কোষ বিভাজন প্রয়োজনীয় আমাদের জন্য? হ্যাঁ, প্রজননের জন্য, ঠিক আছে, দেহের বৃদ্ধির জন্য, ক্ষয় পূরণের জন্য, ঠিক আছে? ধরো যে তোমার আমার এখানে হঠাৎ করে কেটে গেছে, এখানের মধ্যে নতুন করে মাইটোসিসের জায়গাটা ফিল আপ হয়ে যায় না কেন? কীভাবে, কী জন্য হইতেছে? এভাবে যে তুমি মনে করো নর্মাল সময় এখানে কোনো কোষ বিভাজন হইতেছে না আমার, ধরলাম আমি, ঠিক আছে? কেটে গেল, হঠাৎ করে এখানে কোষ বিভাজন হওয়া শুরু করলো। এখন এই জায়গায় কোষ বিভাজন কেন হওয়া লাগবে, এইখানে কেন হইতেছে? তার মানে বুঝতেছো না যে এই জিনিসটা কেউ নিয়ন্ত্রণ করতেছে ভিতর থেকে? অবশ্যই কেউ একজন কি নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা এখন আমাদের এই কোষ বিভাজনের যে হচ্ছে যে বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেটা হচ্ছে যে মানে একটা উক্তির মতো যে কোষ থেকে কোষের সৃষ্টি হয়, কোষ অন্যভাবে সৃষ্টি হইতে পারে না বা বিভাজন হইতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে উনি বলছে। এখন বলতে ছবি একটা দিয়ে রাখছেন, নাম তো কিছু লেখেন নাই, ঠিক আছে? উনি হচ্ছে কি এই উক্তিটা দিয়ে দিছে। এটা কি বলতো, এটা চিনো? এগুলো কি জিনিস? না আমি বলতে চাই, ওনার নাম হচ্ছে কি রুডলফ ভিরশাও, ঠিক আছে? এই বিজ্ঞানীর নাম। উনি বলছে কি ওনার কি উক্তিটা কি সব থেকে বেশি এমসিকিউতে আসা কোশ্চেন এই অধ্যায় থেকে, ঠিক আছে? উনি বলছে কি যে কোষ থেকে কোষের সৃষ্টি হয়, কোষ থেকেই কোষ সৃষ্টি হয়। এটা হচ্ছে ওনার উক্তি আর কি, বুঝতে পারছো? এখন তুমি এখন বলতে পারো যে ভাই আগের আমরা যত বই পড়ি অনেক বিজ্ঞানীর নাম আমরা পড়ি, ঠিক আছে? অনেক বিজ্ঞানীর নাম পড়ি না, তো এখনকার যুগে এরকম বিজ্ঞানী আমরা দেখি না কেন, যারা এত কম রিসোর্সে এত মানে যুগান্তকারী আবিষ্কারগুলো করছে, ঠিক আছে? ওদের সময় কোনো কিছু ছিল না। তুমি চিন্তা করো, সর্বপ্রথম যে আমরা ওই যে কোষ পড়ছিলাম না, তো ওই সর্বপ্রথম জীবিত কোষ কে আবিষ্কার করছে? একটা চশমাওয়ালা, বুঝতেছো? চশমার দোকানে কাজ করতো। তো ওর আগ্রহর কারণে ও কি করছে, এগুলা নিয়ে উল্টাপাল্টা কাজ করতে করতে কি বানায় ফেলছে, ও অনুবীক্ষণ যন্ত্র বানায় ফেলছে আতস কাজ দিয়ে কাজ করতে করতে, বুঝতে পারতেছো? তো এখনকার দেখো, চিন্তা করো, আমাদের ক্ষমতা আছে কাউকে বের করা মোবাইল থেকে। তুমি রিল দেখতেছো, তোমার আম্মুকে তুমি ফালাই দিবা যায়, তোমাকে তাও রিল থেকে বাইর করতে পারবে না, ঠিক আছে? তো এরকম যদি আমরা সময় নষ্ট করি তাহলে কি যুগান্তকারী আবিষ্কার আর আসবে? কখনোই আসবে না, ঠিক আছে? এখন দেখো, সবার প্রথমে আমার যে কোষ বিভাজন এটা লক্ষ্য করা হয়েছে কোন জায়গায়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এটা তোমার হচ্ছে মেডিকেল আসছিল, ডেন্টালে আসছিল। সবার প্রথমে আমার এই প্রাণীটার শরীরের মধ্যে কি করছি আমরা, এই মাইটোসিস যে জিনিসটা, তারপর হচ্ছে যে কোষ বিভাজন যে হয় কিভাবে, প্রত্যক্ষভাবে হচ্ছে কি যে জিনিসটা পর্যবেক্ষণ করা হয়েছে। তো এটা হচ্ছে কি একটা স্যালামেন্ডার। স্যালামেন্ডার কিরকম প্রাণী? স্যালামেন্ডার হচ্ছে কি উভচর টাইপের প্রাণী, ঠিক আছে? অনেক ক্ষেত্রে উভচর হয়, অনেক ক্ষেত্রে কি হয়, পানিতেই থেকে যায়। এটাকে আমরা বলতেছি স্যালামেন্ডার, ঠিক আছে? স্যালামেন্ডার। এখন এই স্যালামেন্ডার তো নাম দেওয়া লাগবে, নামটা কি? নামটা হচ্ছে কি ট্রিটুরাস ম্যাকুলোসা, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি ট্রিটুরাস ম্যাকুলোসা। এই প্রাণীর শরীরের মধ্যে সর্বপ্রথম আমি কি দেখতে পাচ্ছিলাম, এই যে কোষ বিভাজন হয় এই জিনিসটা বুঝতে পারা গেছিল, বুঝতে পারছো? আচ্ছা এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। আসো আসো, এখানের মধ্যে 3টা চিত্র আছে, দেখো, বুঝতে পারতেছো 3টা চিত্র কি কি বলছে? একটু খেয়াল করে দেখো তো, নাকি ছোট বড় বড়? আচ্ছা বড় করে।
দেখে বলো বলো এখানের মধ্যে তিনটা জিনিস দেওয়া আছে, তুমি কি বুঝতেছো? এখানে একটা জিনিস লেখা, এটার নাম কি বাইনারি ফিউশন। এই বাইনারি ফিউশনকে বলা হয় অ্যামাইটোসিস। বুঝতে পারছো? এর মধ্যে কি হয়েছে দেখছো, কোনো কমপ্লিকেশনস আছে কিছু, একটা কোষ ছিল মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে, শেষ। এটাকে আমরা বলতেছি কি অ্যামাইটোসিস বা বাইনারি ফিউশন। এখানের ক্ষেত্রে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গার মধ্যে সব রেভলিউশনটা হয়ে যাচ্ছে। এইখানে খেয়াল করে তাহলে বুঝতে পারবে, এই জায়গার মধ্যে রেভলিউশনটা হয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে আমি বুঝতেছি এটা মাইটোসিস, এই যে বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসছে মেটাফেজের মধ্যে, এগুলো তো আমরা পড়বো সামনে, আরো বুঝবো যে মেটাফেজ মানে কি, কেন মেটাফেজ বলতেছি, কেন প্রোমেটাফেজ বলতেছি, এগুলো বুঝবা। আগে দেখো এখানের মধ্যে চারটা জিনিস ছিল না, এই চারটা থেকে কয়টা হয়েছে দেখো তো, আটটা হয়েছে না? এখানেও চারটা ছিল, এখান থেকে কয়টা হয়েছে? চারটা হয়েছে। চারটা তাহলে বলো, চারটা থেকে চারটাই হয়েছে, এখানেও চারটা থেকে আটটা হয়েছে। তাহলে এটাকে আমরা মিয়োসিসকে কি নামে জানি? হ্রাসমূলক বিভাজন। আর এটা কি বলি? সমীকরণমূলক বা সংরক্ষণমূলক বিভাজন। এখন এখানে কি মেকানিজম হচ্ছে, এগুলো হচ্ছে আমরা করব। ঠিক আছে, কিভাবে হইতেছে, কেন হ্রাসমূলক হইতেছে, কেন প্রয়োজন, কেন আমরা দেখছি যে মিয়োসিসের মধ্যে 2n থেকে n হয়, তারপর হচ্ছে কি n হয়ে যাচ্ছে, হ্রাসমূলক কেনটা হচ্ছে। আর এখান থেকে আমরা কি করব, যে তোমাদের একটু করে বলছি যে মিয়োসিস কয় ধাপে হয়, তুমি বলো তো কয়টা মিয়োসিস আছে? হালকা করে বলছি না, দুইটা। কি কি? মিয়োসিস 1, মিয়োসিস 2। মিয়োসিস 2 যেটা, সেটা কি সম্পূর্ণ কিসের মতো? মাইটোসিসের মতো। ঠিক আছে, আচ্ছা এখন আসো আরো একটা জিনিস দেখি। আসো, ইনি হচ্ছে কি, এগুলা নামগুলা তোমার যেগুলো আমি লিখছি বুঝছো, বইয়ের মধ্যে অনেক বিজ্ঞানীর নাম আছে, অনেক। এত বিজ্ঞানীর নাম তোমার মুখস্থ করা লাগবে না, তোমাকে আমি যে কয়টা বলবো এই কয়টা মুখস্থ করবো, যেগুলো আমি লিখতেছি, কিন্তু এগুলাই আসে। ঠিক আছে, এখন তুমি মনে করো আল্লাহর নামে শুরু করছো, ঠিক আছে, মাথায় গামছা বেঁধে যে প্রথম কোষ খুলছি, এখন এই পৃষ্ঠা যত বিজ্ঞানীর নাম আছে সব লিখাই ফেলবো। ঠিক আছে, লাভ নেই, ভুলে যাবা। ঠিক আছে, তোমার এখন মনে হইতেছে, এখন কিছু কি গরম গরম যখন পড়ো না, তখন মনে হয় না যে শেষ, আর এই পড়া আর ধরা লাগবে না আমার, এরকম মনে হয় না? কিছুক্ষণ পরে দেখবে কি এটা কি ছিল জানি, কি ছিল, বায়োলজি এরকমই। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি শেষ করে বারবার কি করা, রিভাইজ করা। ঠিক আছে, আচ্ছা তো দেখো উনি কি করছে, সর্বপ্রথম অ্যামিবা চিনো, অ্যামিবা চিনো, ওনার নাম হচ্ছে কি রবার্ট রিমার্ক। ওই করছে অ্যামিবার মধ্যে অ্যামাইটোসিস দেখছে, অ্যামিবাতে অ্যামাইটোসিস। সিম্পলি বলতে হচ্ছে কি বিভাজন হইতে দেখছে আর কি, অ্যামাইটোসিস পর্যবেক্ষণ করে। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, যে জিনিস লেখা লাগবে লিখবা, আমি বলবো লেখার কথা, এই স্লাইড পুরোটাই তুমি পাই যাবা যেটা আমি লিখতেছি। ঠিক আছে, এগুলা তোমার রিসোর্সের কোনো টেনশন নাই, তুমি পড়ো ভালো করে, তোমার কাজ হচ্ছে পড়া। আচ্ছা, এরপর আসো, এগুলো হচ্ছে নরমাল নাম আর কি, দেখো ডাকলাম অবশ্যই। এখন দেখো উনি হচ্ছে সবথেকে বেশি যুগান্তকারী কাজকর্ম করছে, আর হচ্ছে সবথেকে বেশি মানে ফেমাসও হয়েছে। কিসের জন্য? এই যে আমরা মাইটোসিস নিয়ে কথাবার্তা বলতেছি না, ওনার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, এই ওয়াল্টার ফ্লেমিং কি করছে, উনি হচ্ছে যে মাইটোসিস পর্যবেক্ষণ করছে এবং ওটাকে নাম দিয়েছে মাইটোসিস পর্যবেক্ষণ করেন। এবং মাইটোসিস নামকরণ করেন। আচ্ছা, এখন আসো, দেখলাম নামটাম, দেখলাম বিজ্ঞানীকেও দেখলাম, কি করছে এটাও জানলাম। এবং অ্যাকচুয়াল পড়ালেখা আমাদের শুরু হবে। তার আগে আরেকটা জিনিস দেখি, ওনার নাম হচ্ছে কি জন ব্রেথলেন। ওনাকে শর্ট ফর্মে কি নামে ডাকায়? দেখো এত বড় নামে আমি বলি, ওনার এত বড় নাম না ওরা ডাকে না। ঠিক আছে, তোমার ফ্রেন্ডের নাম পুরো নাম ধরে ডাকো, এ আনিকা নাম মৃত্তিকা এদিকে আসো, ঠিক আছে, ওভাবে ডাকো না। তো ওনাকে কিভাবে শর্ট ফর্মে ডাকে? জেবি ফার্মার। ওদের নাম এরকমই ভাই, আমি কিছু করার নাই, আমি কি করবো ভাই, নাম ওর বাপ মা রাখছে, আমি কি করবো? ঠিক আছে, আমাদের পড়া লাগবে। আচ্ছা, এখন আসো, উনি কি করছে, এই যে আমরা যে হ্রাসমূলক যে বিভাজন দেখি, হ্রাসমূলক বিভাজনের নাম কি বলবো? মিয়োসিস আবিষ্কার করছে, মিয়োসিসের আবিষ্কার। ঠিক আছে,
মানে হালকা পাতলা আমরা একটু নাম টাম জানলাম যে কিভাবে কোষ বিভাজন আমরা কে কে কি আবিষ্কার করছে, কিভাবে কোন জায়গা থেকে, এগুলো হচ্ছে যে এমসিকিউ এর জন্য। এখন আসো আমরা ডিপ ডাইভ করি আমাদের অ্যাকচুয়াল পড়ালেখার ভিতরে। আচ্ছা আমাকে বলো যে অ্যামাইটোসিস যে জিনিসটা আছে, প্রথম পড়ার টপিক আজকে আমাদের অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসকে বিভিন্ন নামে ডাকা হয়, কিভাবে? আরেকটা নামে কি বলবো বলো তো? বাইনারি ফিউশন। দেখো এখানের মধ্যে তোমার মাল্টিপল, যে জিনিসের মাল্টিপল নাম আছে এই মাল্টিপল নামগুলো তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? দেখা যাবে যে তুমি পুরো প্রসেসটা জানো কিন্তু অল্টারনেটিভ নেম আছে এটা জানার দেখে ওই জিনিসটা অ্যান্সার করতে পারো না, ঠিক আছে? এক্সাম্পল দেই একটা। ধরো যে আমি তোমাকে বলছি তুমি সারা জীবন পড়ছো কি ফ্লুইড মোজাইক মডেলের ইয়ে দাও, ব্যাখ্যা দাও, ঠিক আছে? ওখানে লিখছে কি আইসবার্গ মডেলের ব্যাখ্যা দাও, আর তুমি তো নাম শোনো নাই। দুটো জিনিস কিন্তু একই, এর কারণে কি তুমি হচ্ছে লিখতে পারবে না। সেজন্য যে সকল জিনিসের অল্টারনেটিভ নেম আছে আমরা সেটা জানার চেষ্টা করবো যতটুকু। আচ্ছা আমাকে দেখি বলো, কানেক্টিভিটি বাড়াই, বলো গোলকি বোর্ডের কী কী নাম ছিল? তুমি বলো, আমাকে বলো গোলকি বোর্ডের কী কী নাম ছিল? তুমি বলো, একটা বলো, যাও। চারটা নাম ছিল না? বলো একটা নাম বলো। এই স্যার বলো, একটা বলো। হ্যাঁ কারখানা মানে জটিল সরকার তৈরি কারখানা। হ্যাঁ এটা ঠিক, আমি নাম জিজ্ঞেস করছি, আলাদা নাম, এটা তো তোর কাজ। তো বলো। আর এগুলা তো বৈশিষ্ট্য বলতেছে, আমি বলছি নাম, আলাদা নাম, ঠিক আছে? একটা তো গোলকি বডি, ওই যে আলু শর্করা এগুলো নাম নাম। তুমি গোলকি বডি নাম বলতেছো না, তো গোলকি বডি অল্টারনেটিভ নেম আছে, আমি তো কাজের কথা বলতেছি না। বলবো। আচ্ছা বলো, দেখে বলো কি কি ছিল বলো। ইওসোমা। ভাই বলছো হইছে আর করিও না, ঠিক আছে? একটা হচ্ছে কি ডিকটায়োসোম, ইডিওসোম, আর হচ্ছে কি লাইপোকন্ড্রিয়া। এই তিনটা নাম হচ্ছে কি, দেখো তোমরা এখন বড় ক্লাসে উঠছো, ঠিক আছে? শুরুতে অনেক কিছু কি কি লাগবে যেটা তোমরা আস্তে আস্তে এক মাসেতে একটু করে রিকভার করছো, তোমরা করছো না যারা পড়তেছো। এখন শুরুতে অনেক কিছু অনেক কঠিন লাগবে, এখানে দাঁড়ালে কে কি ভাবতেছে না ভাবতেছে সব কিন্তু দেখা যায়, জানো? এখানে এসে দাঁড়াও, দেখবা সব কে কি ভাবতেছে, কি বুঝতেছে না বুঝতেছে, কার মুখের ভিতরে কোশ্চেন মার্ক চিহ্ন হয়ে গেছে সবই বোঝা যায়, ঠিক আছে? তুমি না বুঝলে তোমার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারবো যে তুমি বুঝো নাই, তো আমি কি করবো অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখানের মধ্যে তোমাকে আমি বারবার বলতেছি, তুমি যদি নিজের ভুল ত্রুটি আমাকে না জানাও আমি কিন্তু তোমাকে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, ঠিক আছে? ভুল শুধরাইতে পারবো না। এখন বায়োলজি জিনিসটা ইন্টার অনেক বেশি প্যাঁচানো, ঠিক আছে? গুছাই গুছাই নোট করে করে পড়বা, দেখবা যে আর আমার কাছে আশাও লাগতেছে না, একবারে শেষ করে দিলে তুমি নিজে নিজে রিভাইজ দিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? আর যদি চাও যে ভাই আমি প্রাইভেটই পড়বো, দরকার আছে না? দরকার নেই প্রাইভেটে, ইউটিউবে সব কিছু রিসার্চ আছে, সব কিছু। আরে ভাই আমরা ভার্সিটির ইউটিউব থেকে পড়ালেখা করতেছি, আমাদের টিচারকে বোধহয় টাকা দিই আমরা। আমাদের টিচার আসলে কে জানো? আমাদের টিচার হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনাই আর গুগল, এগুলা থেকে পড়ালেখা করি আমরা। আর মাঝে মধ্যে ইউটিউব থেকে ভিডিও দেখি আর কি। তুমি চিন্তা করো ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা ওষুধ বানানো শিখতেছি, কয়েকদিন পরে নামের আগে ফার্মাসিস্ট লাইফ চলে আসবে, বুঝতেছো? আচ্ছা এখন আসো, আমাদের আবার কি করছে, তোমাদের যে জিমেল আছে, ধরো ভার্সিটি একটা জিমেল থাকে, ওই জিমেল দিয়ে লগ ইন করলে যে কোনো তোমার এআই যে তোমার আছে এগুলোর হচ্ছে পুরা ফুল সাবস্ক্রিপশন থাকে, মানে ভার্সিটি কিনে রাখে আর কি, আমরা ফ্রিতে পাই। আচ্ছা এখন আসো, বাইনারি ফিশন একটা বললাম আমরা। আচ্ছা বাংলাতে কি বলবা দেখি, কেউ জানো বাংলাতে কি বলা হয় এটাকে? না বলবো ভাই বাংলাতেই তো লিখছেন অ্যামাইটোসিস, বলো বাংলাতে কি বলা হয়? দ্বিভাজন, ঠিক আছে? দ্বিভাজন। আচ্ছা তোমরা সবার প্রথমে কেউ কি অনুবীক্ষণ যন্ত্রের নিচে কোনো কিছু দেখছিলা 90 থাকা অবস্থায়? অনুবীক্ষণ যন্ত্রটা আমরা একদিন পরীক্ষা দিন দেখছি। এত অসহায় তোমরা, ইন্টারে কিন্তু অনেক কিছু করা লাগবে, ঠিক আছে? তোমাদের এখানে আমি কি একটা করাবো, যেরকম তেলাপোকাটা করাবো এখানের মধ্যে। ওই যেন দেখতে হবে না, কাটতে হবে। তোমার দুইটা ডাইসেকশন আছে, ঠিক আছে? এগুলা কিন্তু ইন্টারের প্র্যাকটিক্যাল কিন্তু মোটামুটি সিরিয়াস, ঠিক আছে? সিরিয়াস বলতে কি তোমার থেকে কিন্তু দেখতে চাবে। এখন এখানের মধ্যে দুইটা জিনিস আছে, সেটা হইতেছে কি তোমার ওই তেলাপোকার তোমার যে হচ্ছে যে উদর গহ্বর আছে, উদর গহ্বর মানে বুঝো? উদর গহ্বর কি থাকে বলো? উদর গহ্বর যে তোমাদের বলছিলাম না, একটা হচ্ছে বক্ষ গহ্বর আর একটা কি উদর গহ্বর, দুইটার মধ্যে পার্থক্যকরণ কি থাকে? ওই মধ্যচ্ছদা 300 না? বক্ষ গহ্বরের মধ্যে কি থাকে? হার্ট থাকে, ঠিক আছে? অনেকজনের খাঁচা থাকে, অনেকজনের কি থাকে?
ফুসফুস থাকে, ঠিক আছে। এরপরে যে পেসমেকার বসায় অনেকজনের, পেসমেকার চিনো না? পেসমেকার আসলে কি জানো? কিছু জানো না তোমরা? আচ্ছা, পেসমেকার হচ্ছে কি, তোমার হার্ট আর ব্রেন কিন্তু কানেক্টেড না। হার্ট হচ্ছে তোমার ব্রেন অফ হয়ে থাকলেও হার্ট কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। হার্টের নিজস্ব তরঙ্গ তৈরি করে, ও নিজস্ব চালিকা শক্তি তৈরি করে। তো অনেক সময় অনেকজনের এই চালিকা শক্তিটা নষ্ট হয়ে যায়, সেজন্য কৃত্রিমভাবে ব্যাটারি দিয়ে কী করতে হয়, ওই হার্টকে কার্যকর করার জন্য অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করা হয়। এই ব্যাটারিটা এখানে বসায় দেয়, এইখানে এই গর্ত, এখানে গর্ত করে, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো তোমাদের পড়া আছে, এমনি বলতেছি না, সবই পড়া আছে, তোমার সব পড়তে হবে, তুমি ডাক্তার হচ্ছ। আচ্ছা, এখন দেখো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এই দ্বিবিভাজন জিনিসটা হচ্ছে কি, আমরা সবার প্রথমে দেখবো হচ্ছে কি, ধরো একটা অ্যামিবা আঁকলাম, নর্মাল একটা অ্যামিবা আঁকলাম, দেখছো তো? এখন অনেকজন বলে ভাইয়া অ্যামিবা তো এরকমই আমরা দেখছি, কিন্তু তোমাকে যদি আমি বলি যে অ্যামিবা এরকম, বিশ্বাস করবা? কেন বিশ্বাস করবা? আপনি বলছেন আমি আগে হাত দেখেছি না, ভাই যেহেতু বলছে এটাই হবে, ঠিক আছে, এরকম। আচ্ছা দেখো, এরকমই হবে। দেখো এরকম তুমি যে অ্যামিবা দেখছো, এটা হচ্ছে নড়াচড়া করার সময় কি হয়, আসলে ওর মানে এরকম অঙ্গ প্রত্যঙ্গ করে ফেলে, মানে একদিকে যাতে মুভমেন্ট করতে পারে আর কি, এজন্য এরকম করে ফেলে, আসলে দেখতে এরকমই। হ্যাঁ, ও হচ্ছে কি বডিকে খুব সুন্দরভাবে মুভমেন্ট করাতে পারে। এরকম আমাদের শরীরের মধ্যে কোষ আছে, এগুলোকে বলে অ্যামিবয়েড কোষ, অ্যামিবার মতো চলন খুব করতে পারে, ঠিক আছে। এটা দেখাবো, আছে আমাদের শরীরের মধ্যে আছে, পরিফেরার মধ্যে আছে, নিডারিয়ার মধ্যে আছে, এগুলো করবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে, এত বেশি প্রেশার দিও না। তো এরকম অ্যামিবার যে চলনটা, এটা হচ্ছে কি, এই যে ক্ষণপদ আঁকাবে একটু, এরপর এই জায়গায় যাবে, এখান থেকে আরেকটু এই জায়গায় যাবে, এরকম মানে বিবর্তিত হইতে হইতে আস্তে আস্তে সামনে আঁকাবে, এরকম, ঠিক আছে। নর্মালি দেখতে হচ্ছে এরকমই লাগে। এখন ধরো যে আমি যদি একটা বিভাজন করতে চাই, ধরো এখানের মধ্যে ছোট একটা নিউক্লিয়াস বসতেছি, ওর কি সুগঠিত নিউক্লিয়াস আছে? বলো, কোশ্চেন এটা তোমার কাছে। অ্যামিবার কি সুগঠিত নিউক্লিয়াস আছে? অ্যামিবা কি রকম টাইপের প্রাণী? প্রোক্যারিওটিক, দেখছো ও লাইনে চলে আসছে। প্রোক্যারিওটিক বলতে আমরা কি বুঝতেছি দেখি বলো তো? আদিকোষী, ঠিক আছে। কেন 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 হলো ভাগে বলো তো দেখি। প্রো শব্দের অর্থ কি? আদি। ক্যারিওটিক শব্দ কই থেকে আসছে? নিউক্লিয়াস থেকে, ক্যারিয়ন থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা লেফট আউট ফিল করিও না যারা নতুন আসছো, ঠিক আছে। তোমরা এক্স এর কাজ পাইলে তোমরা এরকম বুঝতে পারবে। আচ্ছা, তো এখানের মধ্যে আমার ডিএনএটা আছে, ঠিক আছে, ডিএনএ আছে। এখন এই জিনিসটার বিভাজনটা কিভাবে হয় দেখো। এরকম হইলো একটা অবস্থা, এরপর একটা দেখো কি হচ্ছে, ও কি করবে, এরকম চ্যাপ্টা হয়ে যাবে, বুঝতে পারছো? ওর ডিএনএ বস্তুগুলো এরকম হয়ে যায়, আগে কিরকম ছিল এখন কিরকম হচ্ছে দেখো। লাস্টে যায় কি হয়, লাস্টে যে কি হয় দেখো, এখান থেকে একটা গর্ত হওয়া শুরু করে, ঠিক আছে, এরকম গর্ত হওয়া শুরু করে দুই পাশ থেকে, বুঝতে পারছো? লাস্টে যায় কি পাবো তুমি, লাস্টে যায় দুইটা আলাদা আলাদা কোষ পাবো, ঠিক আছে। মানে দুইটা অ্যামিবা তৈরি হয়ে গেছে, একটা অ্যামিবা থেকে কিছুই হলো না। এখানে বলো কোনো সেন্ট্রিওল আসছে, কোনো স্পিন্ডল তৈরি হয়েছে, কোনো কিছু না, সরাসরি মাঝখান দিয়ে বিভাজন হয়ে গেছে। কোনো সাইটোপ্লাজম, ধরো তোমার কোনো সাইটোকাইনোসিস হয় নাই, কোনো ক্যারিওকাইনোসিস হয় নাই, কোনো কিছু হয় না, ডাইরেক্ট কি কোষ মাঝখান থেকে বিভাজন হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি দ্বিভাজন বা হেমাটোসিস বা বাইনারি ফিশন, যে নামে তুমি ডাকো, ঠিক আছে। এটার গুরুত্ব এতটুকুই, কোনোদিন আসবেও না পরীক্ষাতে, ঠিক আছে। এখন মেন যেটা সেটা হচ্ছে আমরা কি করবো, ছবিটা যে এখানে ধাপ দেখলাম, ছবিটা দেখালেন ধাপ দেখলাম, যে ধাপ মানে ওই যে 3 নম্বর স্লাইডে যান, আগেরটা মানে এখানে যে একটা ছবি দেখাচ্ছিল না তিনটা, হ্যাঁ হ্যাঁ, কি একটা ধাপ ছিল যে এখানে, কি ধাপ? আরে ভাই, ডিএনএ রেপ্লিকেট হবে না, নাহলে দুইটা কোষ কেমনে তৈরি হবে? প্রথম চ্যাপ্টার করে আসে যদি তুমি এই কোশ্চেন করো তাহলে কেমনে হবে বলো? দুইটা কোষ হচ্ছে, দুইটা কোষ একই রকম না, তাহলে দুইটা কোষের রেপ্লিকেশন কেমনে হওয়া লাগবে? একই রকম হইতে হবে। ডিএনএ রেপ্লিকেট না হলে দুইটা কোষ কেমনে হবে বলো? সমগুণ সম্পন্ন হইতেছে না? অবশ্যই সমগুণ সম্পন্ন হইতেছে। আচ্ছা, এখন আসো আস্তে আস্তে আরো বুঝবা, মাইটোসিস পড়ো, মিয়োসিস পড়ো, আরো ভালো করে বুঝবা। দেখো এখন আমরা পড়বো কি মাইটোসিস। মাইটোসিস পড়লাম, ঠিক আছে। বলো মাইটোসিস কে আবিষ্কার করছে? কিছু আগে দেখেছিলাম, বলো কি মনে আছে? ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, মাইটোসিস সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমরা লিখি আগে। আসো, সর্বপ্রথম এটাকে কি বলা হয়? সমীকরণমূলক, সমীকরণিক বিভাজন।
বিভাজন, ঠিক আছে। অপত্য কোষ বলতে কি বোঝায় দেখি বলো তো, জানো? মাতৃকোষ বা কর্ণকোষ যদি একই। অপত্য কোষ বলতে হচ্ছে গরম গরম তৈরি হওয়া কোষ, ঠিক আছে। অপত্য কোষ মাতৃগুণ সম্পন্ন হয়, মাতৃগুণ সম্পন্ন হয়, ঠিক আছে। এখন ইন্টারভিউতে আরেকটা জিনিস শিখবা, সেটা হচ্ছে কি এদেরকে যমজ কোষ বলা হয়, যমজ কোষ, ঠিক আছে। এখন তোমাদের একটা কথা বলি, যমজ কি সবসময় সেম দেখতে হয়? কি রকম হয়? আলাদা থাকে, কিন্তু আর একদম দেখতে শুধু দেখতে হয় এরকমও আছে। এটা হচ্ছে কি দুটো টার্ম আছে, এটা হচ্ছে আমরা ইয়াতে পড়বো, প্রাণী বিজ্ঞানে পড়বো। একটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন, আরেকটাকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন। আরও দেখতে পারবা কোয়ান্টাম স্লিপ দেখতে পারবো, মানে 5জন ছেলে হয়েছে, 5জন মেয়ে হয়েছে, সবার চেহারা দেখতে, ঠিক আছে। এরকম অনেক ধরনের জেনেটিক্যাল ভেরিয়েশন আমরা দেখতে পারবো, পৃথিবীতে হয়েছে কিন্তু এগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যমজ কোষ কিসের কারণে আইডেন্টিক্যাল হবে, আইডেন্টিক্যাল কোষ, আইডেন্টিক্যাল সেল। আচ্ছা, এই জিনিসগুলো ধরো যে আমি মোটামুটি এর আগে থেকে জানি, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তো তোমার শরীরের ভিতরে কোন বিভাজন বা পৃথিবীতে সবথেকে বেশি কোন বিভাজনটা সংঘটিত হয়? মাইটোসিস সংঘটিত হয়। এখন আমরা মাইটোসিস সম্পর্কে আরো জিনিসপত্র জানব। ধরো মাইটোসিস আর মিওসিস হচ্ছে যে দুইটা সম্পূর্ণ আলাদা জায়গার বিভাজন, বুঝছো? একটা হচ্ছে জনন কোষে আর একটা হচ্ছে দেহ কোষে। এখন তোমাকে যদি আমি বলি যে ধরো এটা হচ্ছে আমার মাতৃকোষ আছে, একটু কনফিউশন লাগবে, এটা কি মাতৃকোষ? জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ 2n আছে, ঠিক আছে। এখান থেকে আরেকটা 2n তৈরি হইতেছে, তাহলে এটা কি হবে দেখি বলো। এটা হচ্ছে অনেকজন বুঝতে পারে না। ধরো যে আমার জনন কোষ 2n আছে না, এই জনন কোষ নিজের সংখ্যা বৃদ্ধি করতেছে, এটা মাইটোসিস করে করবে না? ও যখন এখান থেকে জনন কোষ উৎপন্ন করবে মাতৃকোষ থেকে, ধরো যেটাকে আমরা বলি কি n, জনন কোষ, জনন মাতৃকোষ থেকে জনন কোষ আসছে, তখন এটা মিওসিস হবে। কিন্তু যখন ও নিজের সংখ্যাটা বৃদ্ধি করবে, এটাকে কি বলবো আমরা? মাইটোসিস। বুঝতে পারছো? এটা কিন্তু মাঝে মধ্যে কনফিউজিং লাগে। আবার বলি দেখো, এটা হচ্ছে কি আমার জনন মাতৃকোষ, যেটাকে আমি 2n বলতেছি, ঠিক আছে। ও ধরো যে 20টা আছে, এখন 40টা হইতে যাচ্ছে, তো এরকম 20টা থেকে 40টা হওয়ার জন্য কি করতে হবে? মাইটোসিস করতে হবে। তাহলে কি সমগুণ সম্পন্ন আরও কোষ সৃষ্টি হবে, ঠিক আছে। নিজের সংখ্যা বৃদ্ধি করার জন্য যে বিভাজনটা করতেছি, এটাকে আমরা বলতেছি কি মাইটোসিস। অন্যদিকে দেখো, এই জনন মাতৃকোষ থেকে যখন আমি জনন কোষ তৈরি করতেছি, এই প্রসেসটা কি দেখো রাসমূলক হয়ে গেছে না? এখানে কি রাসমূলক হয়েছে? না, যেহেতু রাসমূলক না, এটা হচ্ছে আমার কি মাইটোসিস। এখানে রাসমূলক হয়েছে দেখে এটা হবে কি মিওসিস, ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝছো, এটা অনেক বড় জিনিস। আসো সামনে, এখন আসো, তুমি চিন্তা করো, তুমি আজকে শুক্রবার না, ধরো যে তুমি যখন আরো ছোট ছিলে, তখন তোমার আমাকে বলতো, তোমার আমি সকালবেলা দুপুরবেলা কি খাবা, তুমি বলছো বিরিয়ানি খাবা, ঠিক আছে। তোমার কি যাতে বলে ঘুম হয় না, সেজন্য তোমার চোখ দেখে বোঝাচ্ছে নাকি রিল দেখতে দেখতে শুয়ে পড়ছিলাম, জানি তো। আচ্ছা দেখো, এখন বিরিয়ানি রান্না করা অনেক সহজ, জানোই না তুমি, মানে রান্না কখনো দেখোই নাই। এখন দেখো, বিরিয়ানি বা যে কোনো খাবার রান্না করার জন্য তোমার প্রিপারেশন নিতে হয় না অনেক বেশি। ধরো যে আমার মাংস নিয়ে আসতে হবে, পরিষ্কার করতে হবে, ম্যারিনেট করে রাখতে হবে, চাল নিয়ে আসতে হবে, মশলা বাটতে, অনেক কিছু কাজ না? তো খাইতে কি সময় লাগে? প্লেটে দিব, তুমি খাই ফেলছো, তো খাইতে সময় কম লাগে না, কিন্তু প্রিপেয়ার করতে তো বেশি সময় লাগে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমার সেল সাইকেল বা কোষ চক্র আসবে, বুঝতে পারছো? মানে ক্রমাগত আমার যে কোষটা বিভাজন হইতেছে, এটার মধ্যে কি একটা প্রিপারেশন স্টেজ আছে, একটা বিভাজন স্টেজ আছে। যেটা প্রিপারেশন স্টেজ, এটাকে বলা হয় এম ফেজ বা মাইটোসিস দশা, আর যেটা প্রিপারেশন ফেজ, এটাকে বলে ইন্টারফেজ। দুইটা ফেজের মধ্যে পার্থক্য। এই ইন্টারফেজের মধ্যে আমার কোষ বিভাজনের জন্য যত উপকরণ লাগবে, এটা আমি কি করবো? রেডি করে নিব, বুঝতে পারছো? তো আসলে আমরা ইন্ট্রোডাকশন করি, সেটার নাম হচ্ছে কি সেল সাইকেল বা কোষ চক্র, কোষ চক্র, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই কোষ চক্র দুইটা জিনিস নিয়ে তৈরি, দুইটা জিনিস নিয়ে তৈরি, ঠিক আছে। একটাকে আমরা বলতেছি কি এম ফেজ, ফেজ মানে হচ্ছে দশা, ফেজ, বা আমরা লিখে দিই যে মাইটোটিস দশা, মাইটোটিক দশা, মাইটোটিক দশা, ঠিক আছে। আরেকটাকে আমরা বলতেছি কি ইন্টারফেজ,
ইন্টারফেস, এটা হচ্ছে কি আমার বিশ্রাম দশা। বিশ্রাম দশা, ঠিক আছে। আচ্ছা এখন ধরো আমি এখানে যদি একটা সাইকেল আঁকি, এখানে যদি আমি একটা সাইকেল আঁকি তাহলে বুঝতে পারবো না। ধরো এটা হচ্ছে আমি একটা চক্র আঁকলাম, ঠিক আছে। এই চক্রের ভিতরে ধরো যে শুধুমাত্র 5% অংশ হচ্ছে কি মাইটোসিস বা এম ফেজ। মানে পুরো টাইমটার কোষ চক্রের মাত্র 5% টাইম কিসে লাগে, মাইটোসিস করতে লাগে। বাকি যে তুমি 95% দিলে কি লাগে, প্রিপারেশন করতে লাগে। কারণ প্রিপারেশনের 3টা দশা আছে, তাহলে আমরা দেখি। সবার প্রথমে যেটা আসবে এটাকে বলা হয় কি G1 ফেজ বা গ্যাপ 1 দশা। এরপর হচ্ছে কি তোমার এস দশা, এরপর হচ্ছে G2 দশা। এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এখানে আসবে, এখান থেকে শুরু হবে, এখানে আসবে, এখান থেকে এখানে চলে যাবে। বুঝতে পারছো সাইকেলটা? বুঝতে পারছো? এটা হচ্ছে আমার পুরো কোষ চক্রটা। এখন আমি একটু করে এক্সপ্লেইন করি। ধরো যে G1 দশার মধ্যে এটা হচ্ছে কার ভিতরে, ইন্টারফেজের ভিতরে আসবে। G1 দশাটা কার ভিতরে, ইন্টারফেজের ভিতরে। আচ্ছা এখন G1 বা গ্যাপ 1 ফেজে কি হয়, কোষ আসলে নির্ধারণ করে, ঠিক আছে। ওই মিম দেখছো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, দেখছো না, ওরকম আর কি, যে কোষকে বিভাজন করবো নাকি করবো না, সিদ্ধান্ত গ্রহণ করে আর কি গ্যাপ ফেজের মধ্যে। আর কি করে, ও হচ্ছে আশেপাশে থেকে কিছু প্রোটিনকে কালেক্ট করে, যেটাকে বলে সাইক্লিন। কি প্রোটিন আমি বলতেছি একটু পরে। ও দেখে যে আশেপাশে কোষের ভিতরে এই সাইক্লিন প্রোটিনটার উপস্থিতি আছে কিনা, যতটুকু পরিমাণ লাগবে আছে কিনা, ঠিক আছে, এটা চেক করে। যদি দেখা আছে তাহলে ও কি করবে, কোথায় চলে যাবে, এস দশা। এখন এস দশা মানে কি, এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি সিনথেসিস দশা। এখন তোমরা যারা বুদ্ধিমতী মহিলারা আছো, ঠিক আছে, বুদ্ধিমান পুরুষ আছো, বলো এখানে কি সিনথেসিস হবে, ভালো করে বলো। কোষই তো বানাইতেছি ভাই, প্রোটিন, মানে কি সিনথেসিস হবে, আমি ভালো করে চিন্তা করো। আমার একটা কোষ থেকে 2টা কোষ হচ্ছে, এই তো দেখো কি সিনথেসিস হবে, ডিএনএ সিনথেসিস। মানে এই জায়গার মধ্যে, এই দশের মধ্যে আমার কি রেপ্লিকেশনটা হবে, বুঝছো? যত রেপ্লিকেশন আমরা করলাম আর কি, ওই রেপ্লিকেশনটা কোথায় হবে, এস ফেজের মধ্যে। কেন, ওর তৈরি করে রেডি করে নিয়ে রাখবে। কোষ বিভাজন শুরু সাথে 2টা কোষের মধ্যে আমার কি রেপ্লিকেটেড ডিএনএ গুলো দিয়ে দিবে। লাস্টেরটা হচ্ছে কি, ও হচ্ছে কি ফাইনাল চেক দেওয়ার জন্য একটা বস আসে না, ফাইনাল সবকিছু রেডি আছে কিনা, তো হচ্ছে এরকম। এটাকে বলা হয় MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ও আসে দেখবে যে কি সবকিছু রেডি হয়েছে কিনা কোষ বিভাজন। এরপরে কি এই গ্যাপ 2 এর মধ্যে এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর দেখার পরে আস্তে করে কি এম ফেজের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে নরমাল, তোমাকে কিভাবে চক্রটা কাজ করে এটা বললাম। এখন আস্তে আস্তে পুরোটা জিনিস আমরা ব্যাখ্যা করতেছি, ঠিক আছে। আসো এটা হালকা করে লেখা নাও, মনে থাকবে। এসব হালকা করে লিখে নাও আর কি, তাহলে তুমি বুঝতে পারো। হ্যাঁ, লাল অংশটা মেইন ফেজ, বাকি পুরোটা ইন্টারফেস, ঠিক আছে। এই যে সবুজ অংশটা পুরো হচ্ছে কি ইন্টারফেস, আর লাল যে অংশটা আছে এটা হচ্ছে কি আমার ইন্টারফেস লিখে দিচ্ছি পাশে। এর G1 G2 ইন্টারফেস, হ্যাঁ G1 G2 S সব হচ্ছে ইন্টারফেস, শুধুমাত্র এম ফেজ হচ্ছে কি লাল অংশটা। আর বাকি তাহলে দেখো এই পুরো অংশটা কতটুকু পার্সেন্ট হইলো, দেখো তো 95%, ঠিক আছে। এটা হচ্ছে কি 5%। আসো এই আগে স্লাইডে দেন। আগের স্লাইড বুঝা। আচ্ছা দেখো তোমার খাতা, তুমি দেখো তোমার খাতা তুমি ভালো করে বুঝতে পারবে, অন্য কেউ তোমার খাতা ভালো করে বুঝতে পারবে না, ঠিক আছে। তো তুমি যতটুকু পারো লিখে নাও, ঠিক আছে, যাতে একবার দেখলে বোঝা যায়। বাকি তুমি কিভাবে পড়বা তোমাকে বলছি তো, আমি একটু আসি তোমাদেরকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নোট দিয়ে দিব আমার লেখা, ঠিক আছে। আমি চাইলে অনেক কাহিনী করে লিখতে পারি, ঠিক আছে, টাইপিং করতে পারি, এটা তোমার বই মনে হয়। যদি বই মনে হয় তাহলে তো দরকার নেই, ঠিক আছে। যেহেতু তোমাদের অভ্যাস আছে ভাইয়ার হাতের নোট পড়া, আমি হাতে লিখে নোট দিই, সমস্যা নেই। তোমাদের দিক করাই ভাই, রাত টাইম আছে ভাই, বিজি মানুষ। আমি কি তোমরা চাইতেছো তোমাদের সাথে এরকম পিটাপিটি শুরু করি, চাইলে করা যাবে, দরকার নাই। তোমরা বড় হয়ে গেছো, ঠিক আছে। সাদা জুতো থেকে কালো জুতো চলে আসছো না, এরকম ম্যাচুরিটি আসতে হবে। দেখো ওরা জেমিনাই গেলে হাতের লেখা দিয়ে দিবে, জেমিনাই গেলে হাতের লেখা সব ছবি দিয়ে দিবে। ভাই আমি জানি তো, তোমাকে বললাম না যে আমরা ওগুলা দিয়ে পড়ালেখা করি।
লিখছো এই পাশেরটা লিখছো? দেখো তোমার হচ্ছে যে এখন হচ্ছে যে আমরা অনেক রিল্যাক্সে পড়ালেখা করতেছি, ঠিক আছে? তোমার পড়া শুরু হয়ে কিন্তু এত রিল্যাক্সে পড়তে পারবে না। এই সময় যদি তুমি তোমার গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক বড় জিনিস। আর এখানে ধরো টাইম লিমিট নিয়ে পড়াবো না, একটা টপিক আজকে যতটুকু হচ্ছে যে পড়ানো দরকার, যতটুকু তুমি আগামী ক্লাসে ভালো করে রিকল করে পড়তে পারবে ততটুকু মধ্যে পড়াবো, ঠিক আছে? এরপরে তো সেজন্য জিজ্ঞেস করে নিলাম যে প্রাইভেট আছে কিনা, ঠিক আছে? কি কি দেখো, হ্যাঁ না কি তুমি কি বুঝতেছো না আমাকে জিজ্ঞেস করো। ও দেখে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এই পাশেরটা লিখছো, এটা লেখা শেষ, তাহলে পরেরটা একটু হালকা করে এই জিনিসটা একটু লিখে নাও। আচ্ছা তোমাদের আমি প্রথম দিন বেসিক ক্লাসে একটা কথা বলছিলাম না যে এনজাইম হওয়ার জন্য কি থাকা লাগবে? প্রোটিন এস থাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। তো নাম আমি কেমনে বুঝবো যে এটা হচ্ছে এনজাইম? কি থাকবে? নামের সাথে এস থাকবে এক নাম্বার। এরপরে যত যত আমরা বলছি কি এনজাইম হোক, হরমোন হোক, ইন্টারফেরন হোক, ঠিক আছে, সব কিছু আসলে কি, ইনসুলিন হোক, এগুলো আসলে কি প্রোটিন। সব হচ্ছে কি প্রোটিন বেস। প্রোটিন বেস কিভাবে? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় এগুলো, ঠিক আছে? এখন তুমি বুঝতেছো, তোমাকে আমি রেপ্লিকেশন পড়ার সময় বলছি যে আমার শরীরের ভিতর হোক, উদ্ভিদের শরীরের ভিতর হোক, কোনো কাজ কখনো নিজে নিজে হবে না। ওইখানে একটা নির্দিষ্ট টাইপের এনজাইম যাবে, এরপরে কাজটা হবে, বুঝতে পারছো? তো কোষ বিভাজনের জন্য বিভিন্ন ধরনের এনজাইম কাজ করবে না। তো এখানের মধ্যে আমরা হচ্ছে এখন কিছু জিনিসপত্র করবো। এটা লিখো, এটা লিখছো? এগুলো একটু দিবেন না? হ্যাঁ দিব তো, অর্ধেক। হ্যাঁ সবই তো দিব। দাঁড়াও আগে একটু আলোচনা করে নিই আর কি। দেখো তুমি এত এত মানে টেনসড হয়ে যাও কেন বুঝি না, তোমাকে এত আমার টেনশন আছে, এত টেনসড হয়ে যাও কেন? তোমার কিভাবে পড়া লাগবে আমি তো জানি, আমি তো 4 ব্যাচ ধরে পড়া দিছি, কি করা লাগবে না করা লাগবে আমি তো জানি। তুমি খালি পড়াটা পড়ো না ঠিকভাবে, তাহলে তো হয়ে যাচ্ছে। কোশ্চেন করলে পারো যাতে এরকম করে পড়ালেখা করবা, ঠিক আছে? ভুল হইলে ঠিক আছে, তুমি পড়ছো এটা বোঝা যাবে তো। এখন তুমি যদি বলো যে ভাই আমি অনেক প্রিপারেশন নিয়েছিলাম, তুমি 100-এর মধ্যে পাইছো 5, তাহলে তোমার প্রিপারেশন নেওয়া হয়েছে এটা? তুমি বলো তো, তুমি যদি প্রিপারেশন নাও মিনিমাম তো 50% মার্ক পাবে না, 100 না পাইলা। এখন তুমি যদি বলো আমি অনেক প্রিপারেশন নিয়েছি 5 পেয়েছো, 5 মানে তুমি কিছু পড়োই নাই, সেজন্য 5 পেয়েছো, তাহলে না আমার রোল ঠিকভাবে লেগে দিয়েছিল। আচ্ছা এখন আসো কয়েকটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? এগুলো আমি গুছায় লিখে দিব, এখন বুঝাচ্ছি, গুছায় লিখে দিব। এখন একটা জিনিস বুঝো, এখানের মধ্যে একটা প্রোটিন আছে, নাম হচ্ছে কি সাইক্লিন। সাইক্লিন সাইক্লিন, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা প্রোটিন, ঠিক আছে? এখন আরেকটা জিনিস তুমি বইয়ের মধ্যে দেখবা, এটাকে বলা হয় সিডিকে, ঠিক আছে? তো সিডিকে যদি আমি পুরো ফর্মে লিখি, এটাকে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এখন দেখো তো এই জিনিসটা দেখে একটু কেমন কেমন জানি লাগতেছে না? এটা আসলে কি বলো তো? এনজাইম। এখন এই সাইক্লিন একটা প্রোটিন, এই সিডিকে হচ্ছে কি একটা এনজাইম। এখন তোমার কোষ ওই যে জি1 ফেজ যেটার কথা বললাম না, ওইখানের মধ্যে যায় এই সাইক্লিনটা কির সাথে যুক্ত হয়ে যাবে? এই এনজাইমের সাথে যুক্ত হয়ে যাবে। এই প্রোটিনটা, সাইক্লিনটা তোমার সিডিকে এর সাথে যুক্ত হয়ে যাবে। এরপরে যে জিনিসটা তৈরি করবে এটাকে বলা হয় সাইক্লিন সিডিকে। সাইক্লিন একটা প্রোটিন, এটা হচ্ছে কি সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট একটা এনজাইম, যেটার নামই হচ্ছে সিডিকে। মানে ওটা হচ্ছে কি এই তোমার এই প্রোটিনের উপর নির্ভরশীল। এরা দুইজন একসাথে যুক্ত না হলে কোনো কাজ করতে পারে না। মানে এই সাইক্লিন সিডিকে এনজাইমটা যখন সাইক্লিন প্রোটিনের সাথে যুক্ত হয় তখনই এটা কি সক্রিয় হয়ে যায় এবং কার্যকরী হয়ে যায়। যুক্ত হওয়ার আগ পর্যন্ত নরমাল কোষের মধ্যে ঘুরতে থাকবে। বুঝতে পারছো কি বললাম? সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনটা এই এনজাইমের সাথে যুক্ত হওয়ার পরে কি এই এনজাইমটা কার্যকরী হয়, ঠিক আছে? যদি যুক্ত না হয় তাহলে এটা কোনো কাজ করবে না। এখন এটা কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে কি তোমার কোষ বিভাজনের অভ্যন্তরীণ একটা উদ্দীপনা আছে, বাহ্যিক একটা উদ্দীপনা আছে। বুঝতে পারছো? অভ্যন্তরীণ আর বাহ্যিক কি আমরা বুঝতেছি আমরা, এটা আসলে মিন করতেছে কি, ঠিক আছে? অভ্যন্তরীণ উদ্দীপনা বলতে বোঝা হচ্ছে কি তোমার শরীরের ভিতরে ক্রমাগত অনেক মাইক্রো কাট চলে আসে। বুঝতে পারছো? তুমি এরকম নর্মাল হাত ধরেছো না, কিছু মাসেল ফাইবার ছিঁড়ে গেছে, অনেক মাইক্রো কাট, ঠিক আছে? এই জিনিসগুলো রিপেয়ার করার জন্য কি লাগে? আমার ভিতরের জিনিসপত্র লাগবে না? তো অভ্যন্তরীণ শরীরকে তোমার হচ্ছে কি করার জন্য, হিল করার জন্য বা
এই জায়গার মধ্যে নতুন করে মাইটোসিস করে কোষ যেগুলা ছিঁড়ে গেছে এগুলা নতুন করে রিপেয়ার করার জন্য যে অভ্যন্তরীণ উদ্দীপনা লাগে সেটা হচ্ছে কি আমার এই সাইক্লিন সিডিকে দেয় শরীরের ভিতরে। আর ধরো বাইরে কাট লাগছে, মাথা ফেটে গেছে, অন্য যে কোনো বাহ্যিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত হইছো, ঠিক আছে, এই জিনিসগুলোকে তোমার কি করে নিয়ন্ত্রণ করে কি এই মাইটোসিসগুলো নিয়ন্ত্রণ করে কি দুইটা জিনিস আছে, সেটাকে আমরা বলছি কি গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন মানে বুঝো, গ্রোথ হরমোন আসলে কি তুমি জানো এটা গ্রোথ হরমোন? আর এটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর। এখন আমাকে বলো গ্রোথ হরমোন আর গ্রোথ ফ্যাক্টরের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? চিন্তা করো একটু। তোমাকে আমি একটা জিনিস বলছিলাম, বলো ফ্যাক্টর শব্দের অর্থ আসলে কি বলো তো? আমাদের যদি হ্যাঁ জি দেখছো পারলা না? আমি বলছি কিছু, কেমন পারলা? বল তোমার মাথাকে একটু প্রেসারই দাও না মাথার উপরে, তাহলে কেমন হবে? হ্যাঁ, তো ফ্যাক্টর জিনিসটা হচ্ছে কি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হতেছে, আর হরমোনটা হচ্ছে ওই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে অ্যাকচুয়ালি একটা হচ্ছে কমান্ড দিচ্ছে আর একটা কি করতেছে ওই কাজটা সম্পাদন করতেছে। অফিসার আর কি সাবঅর্ডিনেটের মতো, একজন হচ্ছে কমান্ডে আর একজন কাজটাকে এক্সিকিউট করে এই জিনিসটা। তো এরা দুইজন মিলে কি করতেছে? এরা দুইজন মিলে আবার তোমার বাহ্যিক যে মাইটোসিস সেটা নিয়ন্ত্রণ করতেছে। বাহ্যিক মাইটোসিস, বাহ্যিক মাইটোসিস নিয়ন্ত্রণ করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। আর এটা করতেছে কি আমার অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক কিছু কথাবার্তা তোমাকে মেইন জিনিসের জন্য প্রিপেয়ার করার জন্য, ঠিক আছে। এখন আমি গুছিয়ে গুছিয়ে সবকিছু লিখতেছি, এখন হচ্ছে ভালো করে ফোকাস করো, ঠিক আছে। এখন এই সাইক্লিন প্রোটিন বিভিন্ন ধরনের হইতে পারে। এই সাইক্লিন প্রোটিন তো চলো আমরা একটু বই থেকে দেখে আসি, কারণ আমি আনতেছি একটু তারপরে তোমরা লেখা শুরু করো, বই থেকে আনি। কারণ বইও আমাদের লাগবে, বইটা এত নেগলেক্ট করে লাভ নাই, বইয়েরও দরকার আছে অনেক। বই বই এটার সমস্যা নেই, আসো। এই বইটা তোমাদের দিয়ে দিচ্ছি, সুন্দর করে দাগানো আছে, সবকিছু করতে পারবা না, বারবার বলতেছি। প্রথমে অনেক উত্তেজনা কাজ করবে যে সবই করে ফেলবো ভাই, পারবা না, আমি বলে দিচ্ছি পারবা না, ঠিক আছে। যেগুলো দাগানো আছে এগুলো বলবা। তোমার ওই উত্তেজনা, তোমার ওই অ্যাড্রেনালিন হিট 2 পৃষ্ঠা পর্যন্ত যাবে, এরপর আর যাবে না, বাদ দিয়ে ভাই, দরকার নেই, বই বলবো না। বিশ্বাস করে আগাও, দেখবা যে সবাই পারতো। তোমাদের প্র্যাকটিস করেছে দেখছো না, পারতেছিল না, ওই রকমই আসবে জিনিস, সব জায়গায় এরকম কোশ্চেন আসবে। ঢাবির কোশ্চেনও সলভ করে ফেলছো, যে ভার্সিটি কোশ্চেনও সলভ করে ফেলছো, পারতেছো না, তো আর হাত দিয়ে মাথা আসবে না, এগুলাই আসবে। আসো, আরে দরকার সময় দেখো একটা চ্যাপ্টার মিলে কত পৃষ্ঠা দেখছো বইয়ের? একটা চ্যাপ্টার শেষ হইতেছে না, কত বড় 80 পৃষ্ঠার একটা চ্যাপ্টার। এই যে তোমাদের কিছু আগে যেটা দেখালাম না, যে ইন্টারফেস দশা, ফেজ দশা, এগুলো এখানে বইয়ের মধ্যে এখানে আছে, দেখে নিও। আচ্ছা কেমন আসো, মেইন যেটা জিনিস আমরা দেখতে যাচ্ছি এখানে, সেটা দেখো। কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কি যে তোমার এই সাইক্লিন প্রোটিন এবং সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বিভিন্ন ধরনের কাজ করতেছে। দেখো কি করতেছে, সাইক্লিন এ যেটা আছে এটা এস পর্যায়ে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। দেখো সবার প্রথমে কি বলছে, দেখো বলছে কোষ চক্রের নিয়ন্ত্রক সাইক্লিন প্রোটিন এবং সিডিকে, মানে সাইক্লিন প্রোটিনটা যখন সিডিকে এনজাইমের সাথে যুক্ত হয় এটাকে আমরা বলছি কি সাইক্লিন সিডিকে। এখন সাইক্লিন প্রোটিন বিভিন্ন ধরনের হতে পারে, এখানে যদি খেয়াল করো, দেখো সবার প্রথমে হচ্ছে কি সাইক্লিন ডি, ওইটা একটা নির্দিষ্ট কাজ করতেছে। কি করতেছে, কোষকে জি1 থেকে এস এবং এস থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। মানে তোমার একটা কোষ যে তোমার হচ্ছে যে বিভাজন করবে, একটা ধাপ থেকে আরেকটা ধাপে যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া, এই জিনিসটা আমাদের সাইক্লিন ডি করতেছে। সাইক্লিন ই করতেছে কোষকে, দেখো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করতেছে। প্রস্তুত করা মানে কি,
ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো লাগবে আমরা তো জানি কত ধরনের এনজাইম লাগছিল, টপোআইসোমারেজ এনজাইম, এসএসবিপি প্রোটিন, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ এনজাইম, প্রাইমেজ, ঠিক আছে, এরপর হচ্ছে আরএনএ রাইবোনিউক্লিওটাইড, এগুলো সব কিছু নিয়ে এসে রেডি করে রাখছে। বুঝতে পারছো? এটা হচ্ছে এটা ওর এই কাজ করছে। সাইক্লিন এ কি করছে? রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করে। ত্বরান্বিত করার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি যাতে হয়, সময় যাতে না লাগে বেশি। বুঝতে পারছো? এই কাজটা করতেছে, মানে অনেকটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতেছে। প্রভাবক কি করে? বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার গতিকে কি বাড়ায় দেয় অথবা কমায় দেয়, এরকম। আচ্ছা, মাইটোটিক স্পিন্ডল তৈরি করে, এটা হচ্ছে কি বি। এখন মাইটোটিক স্পিন্ডল তৈরি করতেছে কি? স্পিন্ডলটা কার ভিতর ছিল আমরা বলছিলাম, বলো? সেন্টিওলের ভিতর ছিল। এই সেন্টিওলের ভিতর থেকে এই জিনিসগুলোকে বের করে ফ্রেম দেওয়ার কাজটা কি করতেছে? এই যে এই প্রোটিনটা করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের সাইক্লিক প্রোটিন। এটাকে খুব ভালো করে মনে রাখবা। দেখো এর মধ্যে স্টার দিয়েছে, এই জিনিসটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, এখন আসো আমরা এখন পুরো প্রসেসের মধ্যে যাওয়ার চেষ্টা করব। কিভাবে হচ্ছে আমরা একবারে লিখে দিই। এটা হচ্ছে তুমি এখন সুন্দর করে লিখবা যাতে তোমার এলোমেলো না হয়। মাইটোসিস আমরা করতে যাচ্ছি। তো মাইটোসিস থেকে দুটো জিনিস আনবে। দেখি বলো মাইটোসিসের ধাপ কি কি? প্রোফেজ। এখন প্রোফেজ শব্দটা যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? প্রো প্লাস ফেজ। এখন অর্থটা বলে দাও। না, প্রোফেজ বোঝাচ্ছে হচ্ছে কি তোমার বিভাজন হওয়ার আগের দশা, ঠিক আছে? হ্যাঁ, আদি দশা বা আগের দশা যেটাই বলো। প্রোফেজ মানে হচ্ছে কি আদি দশা। এটা কি রকম আদি দশা? মাইটোসিস হওয়ার আগের দশা, ঠিক আছে? মাইটোসিস হওয়ার আগের দশার মধ্যে ক্রোমোজোম, আমার কোষের ভিতর স্ট্রাকচারগুলো কিরকম থাকে। প্রোফেজের মধ্যে কিন্তু তোমার হচ্ছে কি আস্তে আস্তে কি হয়, তোমার ছোট ক্রোমোজোমগুলো ছোট ছোট হয়ে যায়, ঠিক আছে? ক্রোমোজোমগুলো ছোট ছোট হয়ে যায়, সেগুলো দেখাবো। আপাতত আমরা এই জিনিসটা লিখে দিই কিভাবে করতেছি। এরপর আসো প্রোফেজের পর কি আসে? প্রো মেটাফেজ। এখন বলো মেটাফেজ কি জিনিস? বলো, কতবার বলছি না, বলো মেটাফেজ শব্দের অর্থ কি আসলে? হ্যাঁ, দেখো তুমি তোমাদের বলছি না, উদাহরণ দিয়ে বলছি না যে ফেসবুক হঠাৎ করে নিজেদের কোম্পানির নাম মেটা কেন রাখছে? তোমার আমরা তো বাইকে মানুষ, ফেসবুকের মানুষ ওরা তো অনেক ধনী, আর ওরা তো উল্টাপাল্টা চিন্তা করে না। ওরা তো কোনো একটা জিনিস চিন্তা ভাবনা করে নাম রাখছে মেটা, ঠিক আছে? তুমি চিন্তা করো ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্টেড না, ইনস্টাগ্রাম কানেক্টেড না? তো তুমি চিন্তা করো তুমি যদি মেটার সাথে যুক্ত থাকতে পারো তাহলে তিনটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে গেল না? তাহলে মেটা অবস্থানটা কি আসলে? মাঝখানের অবস্থান না? এখানের নাম এই মেটা, সেই অর্থে আসা হয়েছে। মেটাফেজ দশার মধ্যে দেখো কি আমার ক্রোমোজোমগুলো কোন জায়গায় চলে যায়? বিষুবীয় বরাবর অথবা আমার স্প্রিংগল জন্য মাঝখানে বরাবর চলে যায়। এটার জন্য এটার নাম হচ্ছে কি? মেটাফেজ। প্রো মেটাফেজ কেন বলছে? মেটাফেজের আগের দশা, মানে মেটাফেজ হবে এর আগে তোমার আমার ক্রোমোজোমগুলো কি এই যে তোমার যে স্পিন্ডল তন্তু আছে এগুলোর সাথে বিভিন্ন জায়গায় যে বললাম না নৃত্য করবে, কি নৃত্য করবে, কি সব নৃত্য নাম দিয়েছে ভাই, ঠিক আছে? তো তোমার হচ্ছে এটার নাম হচ্ছে ক্রোমোজোমাল ভাইব্রেশনকে নাম দিয়েছে ক্রোমোজোমীয় নৃত্য, গুগল ট্রান্সলেটেড অ্যাট পিক, ঠিক আছে? আচ্ছা, তুমি চিন্তা করো এগুলো যদি বাইরে যা বলো মানুষ তোমাকে মজা নিবে ভাই, বিশ্বাস করো। আচ্ছা, এরপর আসে মেটাফেজ। মেটাফেজের পরে কি বলো? মেটাফেজের পর হচ্ছে কি আমার অ্যানাফেজ। লাস্টেরটা কি? টেলোফেজ। অ্যানাফেজে কি হয় দেখি বলো তো? প্রশ্ন না হালকা করে। অ্যানাফেজের পরে কি হয়? অ্যানাফেজে কি হয় আসলে? এখানে আরো অনেক কিছু নতুন করে তুমি ডিসকভার করবা, যদিও যেহেতু বড় ক্লাসে উঠছে অবশ্যই। অ্যাকচুয়াল জিনিসটা কি হয় আসলে? আমার বিভক্ত ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে চলে যায়, ঠিক আছে? এটা না, আর টেলোফেজের মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি হয়? ওই যে কোষ প্লেট চলে হয়, অ্যাকচুয়ালি তোর কি সাইটোকাইনেসিস হয় আর কি, কোষ প্লেট চলে আসে বা মধ্যপর্দা সৃষ্টি হয়। এখন আসো আমরা ইন্টারফেজ দশার মধ্যে যাই, যেটা তুমি স্ট্রাকচার একটা মনে রাখবা। ইন্টারফেজ, ইন্টারফেজ, ঠিক আছে? ইন্টারফেজের মধ্যে আমাদের কি কি ছিল দেখি বলো তো? ইন্টারফেজের মধ্যে কি কি ছিল বলো? G1
দেখো সবার প্রথমে আসবে কি আমার G1 ফেজ, ঠিক আছে, এরপরে আসবে আমার G2 ফেজ, সরি S ফেজ, লাস্ট হচ্ছে কি G2 ফেজ। এখন আসো এই সম্পর্কিত জিনিসপত্র আমরা এখানে মধ্যে লিখে ফেলি, যে কি কি জিনিস আমার মনে রাখতে হবে এখান থেকে। G1 ফেজের মধ্যে আমরা কি কি দেখছিলাম জানি, বলো কি হয়? হ্যাঁ যাবো কি যাবো না, ঠিক এটাকে আমরা বলতেছি কি G1 ফেজ। এখন G1 ফেজের নাম কি, মানে এটা হচ্ছে শর্ট ফর্মে লেখা হয়, এটাকে বলা হয় গ্যাপ 1, গ্যাপ 1, ঠিক আছে। কি হবে এখানের মধ্যে সুন্দর করে লেখো যে কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ হবে, সিদ্ধান্ত গ্রহণ, মানে ইম্পর্টেন্ট কাজগুলো আমরা এখানের মধ্যে লিখে রাখতেছি আর কি, যাতে তুমি সুন্দর করে লিখতে পারো। এরপরে লাস্টে হচ্ছে কি আমাদের কি করে সাইক্লিন প্রোটিন, সিডিকে সাথে যুক্ত হয়, ঠিক আছে। মূলত বোঝাচ্ছে কি সক্রিয় হয় আর কি। এখন তুমি দেখছো যখন সাইক্লিনের বৈশিষ্ট্যগুলো দেখাইলাম, এখন বুঝতে পারছো কেন সাইক্লিন সক্রিয় হইতে হবে, তাহলে কোনো কাজ হবে না। এই সিদ্ধান্তের মধ্যে আমি কি করছি, যেহেতু আমি সিদ্ধান্ত নিলাম কি আমার কোষটা বিভাজন করব আমি, এক নাম্বার। এরপর ও কি করবে, সাইক্লিনকে সক্রিয় করে দিবে, সিডিকের সাথে যুক্ত করে দিয়ে সাইক্লিনগুলো কি করবে, ওই যে রেপ্লিকেশন করলো, রেপ্লিকেশনের গতি বাড়াই দিল, ঠিক আছে। তারপর কি মানে যে স্পিন্ডল তন্তুগুলোকে জায়গা মতো বসাই দিল। তার মানে কি এই জিনিসটা সক্রিয় না হলে আমার কি হবে না, এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে কাজ করতেছে আমার কোষ বিভাজনের মধ্যে। বুঝতে পারছো? এই আগের স্লাইডে দেখো আমরা বললাম কি সাইক্লিনের কাজগুলা, তো ওইটা সক্রিয় হওয়া মানে এই কাজগুলো এখন সে কি আমার কোষ বিভাজনের জন্য করতে পারবে, ঠিক আছে। যুক্ত হবে, হ্যাঁ। সিডিকে হচ্ছে একটা এনজাইম। এখানে দেখো প্রথমে কি বলছি, দেখো এখানে বলছি কি সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, একটা এনজাইম। এখন এই এনজাইমটা তখনই কাজ করতে পারে যখন এটার সাথে সাইক্লিনটা যুক্ত হয়। সিডিকে কি একা কাজ করতে পারে না না না, এটাই হচ্ছে রিজন। সাইক্লিন একা কাজ করতে পারে না। সাইক্লিন প্রোটিন ও কি কাজ করবে, ও হচ্ছে যে কাজে সাহায্য করবে, যার যেখানে লাগতেছে ওখানের মধ্যে প্রোটিন চলে যাবে আর কি। আমরা প্রোটিন উৎপন্ন করা শিখছি না, দেখো এখানে নামটা সেজন্য এইভাবে দিয়েছে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, মানে এটা হচ্ছে যে কার উপর ডিপেন্ডেন্ট, এই সাইক্লিন প্রোটিনের উপর ডিপেন্ডেন্ট। এই সাইক্লিন তোমার হচ্ছে যে প্রোটিনটা যখন আমার এই এনজাইমের সাথে যুক্ত হবে তখনই মাত্র কি আমার এনজাইমগুলো কাজ করতে পারবে, আর কোনো কিছু সময় কাজ করতে পারবে না, মানে সক্রিয় করা ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। আচ্ছা তোমাদের কোশ্চেন থাকলে করবা, লিখে দিই। এই প্রোটিন আর এনজাইম মিলে কি হিসেবে কাজ করতেছে? একটা ইউনিট, কোষ বিভাজনের ইউনিট বা মাইটোটিক ইউনিট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখন আসো G1 ফেজে বুঝলাম, এরপরের দশার নাম কি বলো তুমি, এখান থেকে এই দুইটা জিনিস মনে রাখবা, আমি লেখার মতো করে লিখে দিতেছি, বুঝতে পারছো? মানে তোমার আসলে তুমি কিভাবে লিখবা 2 নম্বরে যদি আসে। আচ্ছা এরপরেরটার নাম কি বলতো, এস, বা এটাকে আমরা শর্ট ফর্মে কি ফুল ফর্মে কি রাখি, সিনথেসিস। আর বলো সিনথেসিস বাদেও আর কোন কোন শব্দ অর্থ হচ্ছে কি, মানে তৈরি করা, কি বলো বলছিলাম তোমাদের। জেনেসিস মানে তৈরি করা, পয়েটিক মানে তৈরি করা, ঠিক আছে। সিনথেসিস মানে কি তৈরি করা। বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা এই শব্দগুলো ইউজ করব। যখন আমরা রক্তকণিকা সৃষ্টি করব তখন কি পয়েটিন শব্দ ইউজ করব। এরিথ্রোপয়েটিন, এরিথ্রো মানে হচ্ছে লাল কালার, পয়েটিন শব্দের অর্থ হচ্ছে কি তৈরি করা, তার মানে কি তৈরি করবা, লোহিত রক্তকণিকা তৈরি করবা। লিউকোস আমরা পড়ছিলাম, লিউকোস মানে কি সাদা শ্বেত, ঠিক আছে। লিউকোপয়েটিন মানে কি হবে, শ্বেত রক্তকণিকা উৎপন্ন করব। থ্রোম্বোসাইট শব্দের অর্থ কি, অণুচক্রিকা, থ্রোম্বোপয়েটিন মানে কি আমি শ্বেত রক্তকণিকা উৎপন্ন করব। এরপর আসো জেনেসিস, জেনেসিস শব্দের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কি দেওয়া যায়, আমরা যে তোমাদের একটা বেসিক ক্লাসের মধ্যে একটা জিনিস পড়েছিলাম যে গ্লুকোনিওজেনেসিস পড়েছিলাম না, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি গ্লাইকোজেন উৎপন্ন হয়। গ্লাইকোজেন কার থেকে উৎপন্ন হয়, এটা পড়নে তোমরা 9 কার থেকে উৎপন্ন হয় গ্লাইকোজেন,
গ্লুকোজ থেকে উৎপন্ন হয়। এই গ্লাইকোজেনটা কোথায় জমা থাকে? লিভারের মধ্যে বা তোমার যকৃতের মধ্যে জমা থাকে, কি রিজার্ভ খাদ্য হিসেবে জমা থাকে। বুঝতে পারছো? এই গ্লাইকোজেন উৎপন্ন হয় যে, এটাকে আমরা বলতেছি কি গ্লাইকোজেনেসিস উৎপন্ন, মানে এটা উদাহরণ দিচ্ছে আর কি, যে শব্দগুলা প্রিফিক্সগুলা যেখানে যেখানে বসলে অর্থটা এরকম হয়ে যাবে। এখন আসলে সিনথেসিস দশার মধ্যে কি তৈরি হবে? অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন হবে, আর কোনো কিছুই লেখার দরকার নেই। ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, এরপর আসলে লাস্ট হচ্ছে কি জি টু ফেজ বা গ্যাপ টু ফেজ। এখানের মধ্যে কি আসবে? এমপিএস, ঠিক আছে, ম্যাচুরেটিং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, প্রমোটিং ফ্যাক্টর। কি কাজ করবে ও? ফাইনাল চেক, এভাবে লিখে দিলাম। ঠিক আছে, সবকিছু দেখবে। এই জিনিসটা শেষ হওয়ার সাথে সাথে আমার এই জিনিসগুলো শুরু হয়ে যাবে। বুঝতে পারতেছো? কি হলো? ইন্টারফেস দশা আসলো, গ্যাপ ওয়ান এ পাস করে ফেললো, গ্যাপ ওয়ান শেষ। এখান থেকে কোথায় চলে যাবে? গ্যাপ ওয়ান শেষের সাথে সাথে এটা কোথায় চলে যাবে? এদিকে চলে যাবে। এটা শেষ হওয়ার পরে এদিকে চলে যাবে। এটা শেষ হওয়ার পর ডাইরেক্ট কোথায় চলে আসবে? প্রোফেজে চলে আসবে। এটা হচ্ছে চক্রটা। প্রথমে গ্যাপ ওয়ানে গেল, সিদ্ধান্ত গ্রহণ করলো, প্রয়োজনীয় সাইক্লিন প্রোটিন সিডিকে সাথে যুক্ত করলো, বিভিন্ন কাজকর্ম করার জন্য যে প্রিপারেশন নিয়ে ফেললো। এস দশায় গেল, ডিএনএ রেপ্লিকেট করে ফেললো। জিটুতে গেল, ফাইনাল সবকিছু আমার হরমোন সব প্রয়োজনীয় প্রোটিন শক্তি আছে কিনা দেখলো, ফাইনাল চেক করলো। এখান থেকে ডাইরেক্ট চলে যাবে প্রোফেজে চলে যাবে। প্রোফেজের পর প্রোমেটাফেজে যাবে, মেটাফেজে যাবে, এনাফেজ যাবে, টেলোফেজ যাবে, এরপর কি শেষ। এটা হচ্ছে আমার মাইটোসিসের মেন যে স্ট্রাকচারাল জিনিসপত্র। এখন আমরা একটা একটা করে পড়বো না, সবগুলা ভুলে আসবে পরীক্ষা বেশি। এখন তুমি যদি প্রোফেজ দশা দিতে চাও, ঠিক আছে, তো দেখো আগে পড়েছিলাম, আসেনি তোমাদের বর্গদের পড়েছিলাম, এটা দেখো লিখে ফেলছো? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত করো, নিট দিতে হয়। তো ভাই এটা আবার বুঝিয়ে দেন। বলো যে কোনো টাইপের কোশ্চেন। তো ভাই এটা বুঝি না, আবার একটু বুঝিয়ে দেন কষ্ট করে। বুঝছো? বুঝছো? বলো, তোমার মনে হচ্ছে যে কিছু একটা কোশ্চেন করবা, বলো। আমি না না, ওই যে দুটি আগের অধ্যায়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। ওই যে ইয়াতে লিখছিলেন না, রেডোপ্লাস্ট মানে রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্ট মানে লাল। হুম। আমরা তো পড়ছিলাম যে ফাইকোএরিথ্রিন মানে দিতে গেছি না। হ্যাঁ অবশ্যই, এটা ফাইকোএরিথ্রিন হচ্ছে কি লাল রঞ্জক। এরিথ্রিন শব্দ হচ্ছে সায়ানিন, শব্দ হচ্ছে নীল, এরিথ্রিন হচ্ছে লাল। এগুলো হচ্ছে রঞ্জক। দুইটা কি সমার্থক শব্দ? সমার্থক শব্দ না, কাজ আলাদা। শোনো, বিভিন্ন ধরনের রঞ্জক হতে পারে, ঠিক আছে। লাল হওয়া মানে কি একই জিনিস দিয়ে তৈরি? ধরো যে ওই বালতিও লাল কালার, ওই কাগজও লাল কালার, একই জিনিস দিয়ে বানাইছে দুইটা, কিন্তু রং তো সব একই করতেছে, ঠিক আছে না? এরকম জিনিস আর কি। অবশ্য রঞ্জক আলাদা, কিন্তু একই টাইপের না আসলে। ফাইকো এরিথ্রিন যেটা আছে, এটা হচ্ছে যে তোমার কাজ করবে কি, তোমার ওই বিভিন্ন ধরনের ফল আছে না, ফল, তারপর হচ্ছে ফুল, এই জিনিসগুলোতে কালার দেওয়ার জন্য। বুঝছো কীভাবে কালারটা দিবে? এটা হচ্ছে তোমাদেরকে ক্লোরোফিল যখন পড়াবো তখন বুঝতে পারবা। এখানের মধ্যে মূলত কোষের মধ্যে তোমার অ্যাসিডিটি থাকবে অথবা ক্ষারত্ব থাকবে, এই জিনিসটার উপর ভিত্তি করে ফুলের কালার আসবে। যদি অ্যাসিডিক ফুল হয় তাহলে কীরকম হবে? লাল কালার হবে, ঠিক আছে। যদি নিউট্রাল ফুল হয় মানে কোনো স্বাদ নাই, ঠিক আছে, মানে তোমার টকও লাগতেছে না, আবার কি লাগতেছে না, ওই যে তোমার তিতা খাইছো, তিতা 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 মানে বুঝো, নিম পাতা। হ্যাঁ, নিম পাতার স্বাদ হচ্ছে কি ক্ষারকীয়, আর যেটা টক লাগে এটা হচ্ছে কি অ্যাসিডীয়, আর যেটা কোনো কিছু লাগে না এটা কি নিউট্রাল। তো নিউট্রাল ফুলগুলো হয় বেগুনি। এরকম বেগুনি ফুল দেখো তো, একটা উদাহরণ দেখো। কি কি বলতেছো আমাকে বলো, ওর থেকে আমি বেশি পারি, বলো। যেটা মিষ্টি
শোনো, প্রত্যেকটা ফুলের মধ্যে নেকটার থাকে। নেকটার মানে বুঝো? হ্যাঁ আচ্ছা, ফুল আচ্ছা ফলের মধ্যে কি থাকে? ফ্রুক্টোজ থাকে, তোমার হচ্ছে গ্লুকোজ থাকে, এগুলোর কারণে মিষ্টি লাগে। ভাইয়া ফুলকে সাথে শোনা, আরে ভাই আমি তো স্বাদের কথা বলতেছি, আমি বলছি অবস্থার কথা বলতেছি। মানে হচ্ছে এই ফুলটা যদি অ্যাসিডিক হয়, ঠিক আছে, তাহলে কালার একরকম হবে, নিউট্রাল হলে একরকম হবে। স্বাদের বিষয় আলাদা, স্বাদের জিনিস আলাদা, জিনিস না আলাদা। খাইলে বুঝছি কিভাবে। দেখো আমি তোমাকে বলি, দেখো প্রত্যেকটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের মধ্যে নেকটার থাকে। ফ্লাওয়ার নেকটার মানে বুঝো? নেকটার মানে হচ্ছে মধু, মধুর পি দশা, সবকিছুর পুরো পি দশা আছে, বুঝতে পারছো? এটা যখন কি করে, মৌমাছি খায়, নেকটার হিসেবে নিয়ে যায়, যখন মৌচাকের মধ্যে রাখে তখন এটা মধু হয়ে যায়। তার মানে কি তুমি মৌমাছির শরীরের জিনিসও খাইতেছো, ঠিক আছে, পুরো পিওর ফুলের জিনিস খাইতেছো না। যেটা নেকটার হয়, ফ্লাওয়ার নেকটার, এটা তো দেখবা কি তোমাদের বাসা, তোমাদের কে কে হচ্ছে যে মানে কর্ণিত বাসা তোমাদের, বা হচ্ছে যে নেভি ফ্যামিলি থেকে বিলং করে এরকম কয়জন সবাই? আচ্ছা দেখো, তোমরা যখন এই পতেঙ্গাতে দাও, পতেঙ্গাতে পাশে ওই কতগুলা ফুল হয় না, দেখো না লাল লাল করে তুমি মুখে দিছো কখনো? মজা লাগে না মানে? তো এটা হচ্ছে ফ্লাওয়ার নেকটার, ঠিক আছে, ওটা কিন্তু মধু না, এটা মধু থেকে হালকা, ঠিক আছে। এটা যখন মৌমাছি নিয়ে যায় যখন ওর কিসে রাখে, মৌচাকের মধ্যে রাখে, এই মৌচাকের মধ্যে হচ্ছে কি ও হচ্ছে ওয়ান কাইন্ড অফ বমি করে আর কি, বমি করে হচ্ছে রাখে দেয়, ঠিক আছে, বমি করে রাখে যায়। আর তোমাকে যে মৌমাছি কামড় দেয়, ওটা হচ্ছে সুইসাইড করা মৌমাছি, এটা জানো? মৌমাছি তোমাকে হচ্ছে ঘুল ফোটায়, মৌমাছির সাথে সাথে মারা যায় এই মৌমাছি। তাহলে উল্টে না। রক্ষা করার জন্য, রানীকে রক্ষা করার জন্য। শোনো, তোমাকে বললাম না, পৃথিবীতে শুধুমাত্র মানুষের মধ্যে হচ্ছে যে ছেলে মৌমাছি অনেক, মানে ছেলে মানুষ অনেক কাজ করে, বুঝতে পারছো? বাকি অন্য প্রাণীর ক্ষেত্রে ছেলেরা হচ্ছে অকর্মা, বুঝতে পারছো? ওরা কি করে? শুধুমাত্র প্রজনন করে, আর কিছু করে না। এই যে তুমি মৌমাছি দেখবে না, মৌমাছির মধ্যে 3 টাইপের মৌমাছি আছে। একটা হচ্ছে কি কর্মী মৌমাছি, এগুলো সব হচ্ছে নারী, ঠিক আছে, একটা মিডিয়াম সাইজের হয়। আর পুরুষ মৌমাছি আছে 3 থেকে 4,000, এরা হচ্ছে কি রিপ্রোডাকশনের জন্য থেকে, আরেকজন কি হচ্ছে রানী। আমি ধরো একটা রানী মারা গেছে, তখন নতুন রানী নির্বাচন করা লাগবে না? এখানে কি হবে? মারামারি হবে, ঠিক আছে। রানী একটু বড় হবে। রানী বড় হওয়ার রিজন আছে, রানী এমনি বড় হয় না। একটা নর্মাল কর্মী মসজিদ থেকে যে হচ্ছে সব থেকে সুগঠিত একে নিবে, নেওয়ার পরে ওর একটা জেলি খাবে, বলে রাজকীয় জেলি, ঠিক আছে। কি সব নাম দিছে বাংলাতে, আল্লাহ ভাই আমার নাম চাই, কি সব নাম দিছে বাংলাতে। ওই জিনিসটা খাওয়ার পরে ও হচ্ছে কি শারীরিকভাবে বড় হয়ে যায়, বুঝতে পারছো? এগুলো অনেক কাহিনী আছে, বললাম না মারামারি করে, মৌমাছি নৃত্য করে অনেক। হ্যাঁ কি? ওই কর্মীরা বের করে। হ্যাঁ শোনো, রানী ছাড়া, শোনো, কোনো জায়গায় কোনো শাসক ছাড়া কোনো জিনিস চলতে পারে না, বুঝতে পারছো? তোমাকে লিড দেওয়ার জন্য থাকতে হবে। কোনো যুদ্ধের মধ্যে তুমি যদি সেনাপতিকে মেরে ফেলাও, তাহলে কি আর যুদ্ধ চলবে? শেষ। এখানের মধ্যে লিড দেওয়ার মতন কেউ না থাকলে তখন কি সবকিছু ধ্বংস হয়ে যায় আর কি। এখন যেটা তোমাকে বললাম, মৌমাছি কিন্তু কমিউনিকেট করতে পারে, বুঝতে পারছো? এগুলো অনেক কিছু পড়বা, ধরো কত জিনিস তোমার জীবনে জানা। তো ট্যাক্সিস আছে, ট্যাক্সিস একটা জিনিস। ট্যাক্সিস মানে বোঝা যাচ্ছে কি ফেয়ার। ধরো যে অনেক প্রাণী আছে যারা হচ্ছে সূর্যের দিকে আগায়, মানে সূর্য থেকে পালায় না। যেরকম তেলাপোকা কি সূর্যের দিকে আগায় নাকি সূর্যের দিকে অন্ধকার দিকে যেতে চায়? এটা তো তোমার ট্যাক্সিস, তুমি হচ্ছে কি ভয় পাও, ঠিক আছে। তোমার ট্যাক্সিস হচ্ছে কি তুমি তেলাপোকা দেখলে দৌড়াও, তেলাপোকা না দেখলে শিখ থাকো, এটা তোমার ট্যাক্সিস। ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে কি ফিয়ার। মানে কিরকম? ধরো যে কিছু, দেখো কিছু মাছ আছে কি স্রোতের বিপরীতে সাঁতার কাটায়, যেরকম একটা উদাহরণ কি স্যামন মাছ স্রোতের বিপরীতে হচ্ছে আগায়, একটা হচ্ছে স্রোতের দিকে আগায়। তো এর হচ্ছে কি পজিটিভ ট্যাক্সিস হচ্ছে কি স্রোতের বিপরীতে, আর নেগেটিভ ট্যাক্সিস হচ্ছে কি স্রোতের দিকে। এরকম অনেক কিছু আমরা শিখবো। আমাদের লাস্টের যে বাইকের 2টা চ্যাপ্টার আছে, এগুলোর মধ্যে এগুলোর কথা বলছে, যেগুলো কোনোদিন তোমার কোনো জীবন কাজে লাগবে না, ঠিক আছে। বোটানির 12 নম্বর চ্যাপ্টার আর জুলজির 12 নম্বর চ্যাপ্টার, এগুলাই বলছে। ওই যে তোমাকে একটা কথা বলবে যে আমরা এর মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে পাভলোভের একটা বিজ্ঞানী, পাভলোভ একটা বিক্রিয়া করছিল। সেটা কি? ধরো যে একটা কুকুরও পালছে, ও কুকুরের সামনে খাবার রাখছে, বুঝছো? এবং কি ঘন্টা বাজায় খাবার দিছে প্রথম দিন। এরপরে কি করছে? শুধুমাত্র খাবার রাখছে, ও আসছে, কি করছে? খাবার খাইছে। এরপরের দিন শুধুমাত্র ঘন্টা বাজাইছে, ও আসছে, ওর মুখ থেকে লালা ঝরছে। তার মানে কি? ও বুঝতেছে কি এই যে তুমি প্রাণীর আচরণকে কন্ট্রোল করতেছো, ওর মাথার মধ্যে সেট হয়ে গেছে কি যে খাবার আসবে, খাবারের সময় ঘন্টা বাজবে, ঘন্টা বাজলে ওর মুখতে অটোমেটিক লালা পড়তেছে। কেন? ও জানে যে এই টাইমে ঘন্টা বাজাবে না, আমার কি আসবে এখন সামনে? খাবার আসবে। এই প্রাণীর আচরণগুলো কন্ট্রোল করছে। এরকম অনেক ধরনের ফ্যাসিলিটি এক্সপেরিমেন্ট করছে বিজ্ঞানীরা, ঠিক আছে। আমরা কি করি? রিল দেখি, আমরা রিল দেখে হচ্ছে কি বিজ্ঞানী হয়ে যাবো, ঠিক আছে। যদি রিল থেকে, যদি প্রোডাক্টিভ রিল যদি দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবা, যদি ইন্ডিয়ান রিল না দেখো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন মাইটোসিসের প্রথম যে দশা আছে, যেটাকে আমরা প্রোফেজ বলতেছি, ঠিক আছে।
তোমরা জানো যে আমাদের তোমরা এখন ভালো করে যারা আগে ক্লাস করছো বলো, ক্রোমোজোম একটা কোষের মধ্যে আমার যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা ক্রোমোজোম আসলে কিভাবে থাকে? পেঁচায় থাকে না? এটাকে আমরা তখন ক্রোমোজোম বলি না অন্য কিছু বলি? ক্রোমাটিন তন্তু বলি। মানে যখন সবগুলো ক্রোমোজোম একটা সুতা আকারে থাকে, ঠিক আছে? এরপরে এই জিনিসটা কতগুলো ক্রোমোজোম হয়ে যায় বলতো? 23 জোড়া, ঠিক আছে না? ক্রোমোজোম ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়, এটাকে আমরা বলছি ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমকে যদি আমি আরো ভাগ করি কি পাবো? ক্রোমাটিড, ঠিক আছে? এই ক্রোমাটিডের মধ্যে আবার কি কাহিনী আছে? সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। আবার কাহিনী আছে কি? হোমোজাইগাস নন সিস্টার, হেটারোজাইগাস নন সিস্টার, অনেক কাহিনী আছে। তো এই জিনিসগুলো আমরা মেটাফিজ শুরু করার আগে বা প্রফেস শুরু করার আবার একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, একটু ছোট করে আমরা একটু দেখি। ধরো যে আমি একটা ক্রোমোজোম আগে নাও, আগে নিউক্লিয়াসের থেকে দেখি। এটা হচ্ছে আমার নিউক্লিওলাস। দেখছো তোমরা আগে নিউক্লিওলাসকে কত অবহেলা করলা, ও পুরো নিউক্লিয়াসকে ধরে রাখছে। দেখছো নিউক্লিওলাস ছোট করে একটা ডট দিয়ে দিতা না, নিউক্লিয়াস আগে পরে যেটা দেওয়া লাগবে দেখে দিচ্ছি। এটা আসলে মেন কাজ কিন্তু ওই করতেছে। ও কি করতেছে? এই নিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওটাইড সবকিছু ও কি প্রোভাইড করতেছে, দেখলা অ্যাপ্লিকেশনের সময়। তো এটার সাথে কি আমার অনেক পেঁচানো অবস্থায় কি আছে? এই জিনিসটা যেটা দেখতেছো এটা কি আসলে? আমরা কি নামে জানি এটাকে বলতো? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এখন ক্রোমাটিন তন্তু থেকে যখন প্রোফেজের মধ্যে আসবে, এরকম দশাটা কোন জায়গায় থাকবে? এরকম দশা থাকবে ইন্টারফেজে। ইন্টারফেজে থাকবে, ঠিক আছে? এখান থেকে যখন আমার এম ফেজ শুরু হয়ে যাবে, যখন সবার প্রথমে প্রোফেজ দশা আসবে, তখন ক্রোমোজোমগুলো এরকম থাকবে বলো তো? না, তখন কি হয়ে যাবে? এই ক্রোমাটিনগুলো এরকম কতগুলো গঠনে চলে আসবে। এটাকে আমরা কি নামে চিনি বলো? ক্রোমোজোম। ক্রোমোজোম নামে জানি। এই জিনিসটাকে আমরা বলি কি? ক্রোমোজোম। ঠিক আছে, এখন এখান থেকে আরো বের করে ফেললাম। বের করে ফেলার পর কি এই একটা একটা যে জিনিস আছে এটাকে তুমি দুইটা অংশকে ভাগ করে দিলাম। এখন বলো তো, এটার থেকে এই চিত্রের মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে না? এটাকে বলা হয় ক্রোমোজোম, এটাকে বলা হয় কি? ক্রোমাটিন। ঠিক আছে, এভাবে হচ্ছে আমার জিনিসগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকে। এখন দেখো, যখন আমার দুইটা ক্রোমোজোম একসাথে থাকে, ঠিক আছে, এই দুইটা জিনিস যুক্ত হইলে এরকমই লাগবে না? সেম তুমি ধরো, মানে এটা আমি আলাদা করে দেখাইলাম। এখন আসো, ধরো এটা হচ্ছে আমার ওই ক্রোমোজোমটা। তাহলে এখানের মধ্যে কয়টা ক্রোমাটিড আছে বলো দেখি? চারটা। একটা একটা বাহু একটা করে ক্রোমাটিড, বুঝতে পারছো? এখন দেখো, এটা তোমাকে এভাবে বলছিলাম। এখন দেখো, তুমি চিন্তা করো, এখান থেকে যখন আমি এই দুইটাকে আলাদা করতেছি, তাহলে কি চারটা ক্রোমাটিডই আছে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে ক্রোমোজোম দশা ছিল, এটা ক্রোমাটিড দশার মধ্যে আছে, ঠিক আছে? এখন চিন্তা করো, তোমরা যদি ভাই বোন একই হও, তোমাদের যদি মা একই হয়, তাহলে তোমাদের মধ্যে সম্পর্ক কি হবে? বোনের সম্পর্ক হবে, ভাইয়ের সম্পর্ক হবে। তাহলে এই ক্রোমাটিডের মধ্যে বা সরি এই ক্রোমোজোমের মধ্যে এই দুইটা বাহু একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে না? এই দুইটা বাহু একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে না? তাহলে এদেরকে কি বলা হবে? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? সিস্টার ক্রোমাটিড। এখন ধরো যে এটা আলাদা, আমি চেঞ্জ করে দিলাম সিচুয়েশন, ঠিক আছে? কিভাবে সিচুয়েশন চেঞ্জ করতেছি দেখো। এখন বলো, এই দুইটা ক্রোমোজোম কি সেম? কখনো না, কালারই আলাদা, মানে ওদের গঠনই আলাদা। এখন এই দুইটার মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে এরা কি সিস্টার হবে? কি হবে? নন সিস্টার ক্রোমাটিড হবে। বুঝতে পারছো? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, গেল। এখন অবস্থানের জিনিসটা আমরা একটু বুঝি। সিস্টার নন সিস্টার বুঝলাম, একই ক্রোমোজোমের যে আন্ডারে যে ক্রোমাটিড গুলো আছে এগুলোকে আমরা বলতেছি কি? সিস্টার ক্রোমাটিড। ভিন্ন দুইটা ক্রোমোজোমের ভিতরে যে ক্রোমাটিড গুলোর মধ্যে তুলনা করতেছে এগুলোকে আমরা বলতেছি কি? নন সিস্টার ক্রোমাটিড। এখন অবস্থানের কথাটা কি? চিন্তা করো,
এই দুইটা ধরো এই দুইটা ক্রোমোজোম একসাথে এইভাবে আসে, এ আর এ কি সম পজিশনে আসে না? যখন একটা জিনিস একই পজিশনে থাকবে তখন আমরা বলবো কি হোমো, ঠিক আছে? জায়গা শব্দ হচ্ছে জায়গা, বুঝছো? জায়গা বলতে অবস্থান বোঝাবে আর কি। হোমোজাইগাস বলতে বোঝাচ্ছে কি একই অবস্থানে আছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে তোমরা কি বলবা দেখি, বলো তো কি বলবা? পুরো নামটা বলবা দেখি। অবস্থা একই না, তাহলে কি হবে? হোমোজাইগাস। দুইটার মধ্যে সম্পর্ক কি? নন সিস্টার। হোমোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। হোমোজাইগাস মানে কি একই অবস্থানে আছে, এই পাশে আছে দুইটাই, এটাকে বলবো কি? হোমোজাইগাস। হোমোজাইগাস নন সিস্টার। নন সিস্টার। এখন সিনারিও চেঞ্জ করো, এটা আর এটা কি কি অবস্থায় আছে? এ বাহু আর এ বাহু আলাদা আলাদা অবস্থানে আছে না? তাহলে কি হোমোজাইগাস বলতে পারবা? কি বলবা? হেটারোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। সেম এখানে এখানে কথা বলো, এই দুইটা বাহু একই পজিশনে আছে, হোমোজাইগাস সিস্টার ক্রোমাটিড। এটা আর এটা আলাদা আলাদা প্রান্তে আছে, তাহলে কি বলবা? হেটারোজাইগাস সিস্টার ক্রোমাটিড। এটাই। এখন তুমি জিনিসগুলো প্রথম দিকে একটু কঠিন লাগবে, ঠিক আছে? যখন বারবার আমরা যখন মিয়োসিসের মধ্যে যাবো দেখবা ক্রমাগত এই জিনিস চিত্র আঁকাইতে হচ্ছে, ক্রমাগত এখানের মধ্যে পার্থক্য তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? যখন ভেরিয়েশন হবে, চিন্তা করো আমরা যখন মিউটেশন বা ধরো যে বাবা মা থেকে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম আসছে, এখন তুমি চিন্তা করো বাবা মার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে থাকে, কিন্তু সন্তান কি একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে না? মানে তার নিজস্ব একটা পার্সোনালিটি থাকে না? তো এই পার্সোনালিটি কিভাবে হয়? মিউটেশনের কারণে, ঠিক আছে? মানে দুইটার মিশে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করবে। তো এই মিউটেশনটা কিভাবে হয় বলতো? কি করবে জানো? আমরা দেখবো কি, ধরো এই দুইটা, এটা হচ্ছে বাবা থেকে, এটা হচ্ছে ধরো আমি বাবা ধরলাম, এটা হচ্ছে কি মা ধরলাম, ঠিক আছে? এই দুইটা ক্রোমোজোম যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে যেটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার, মানে ছেলে যে বা মেয়ে যেটা আসবে ওটা দেখতে এরকম হবে। দেখো এরকম ওর ক্রোমোজোমটা কিরকম হবে, দেখো ওর এই জায়গার মধ্যে একটু বেগুনি থেকে চলে আসবে, ঠিক আছে? এখানের মধ্যে একটু বেগুনি চলে আসবে, এখানের মধ্যে একটু বেগুনি চলে আসবে। তাহলে দেখো বাবা মার দুইজনের বৈশিষ্ট্য চলে আসে না? এটা হচ্ছে কি বাবা, এটা মা, দুইজনের যখন ছেলে আসবে, বা ধরো মেয়ে ছেলে মেয়ে আমি লিখলাম, ছেলে মেয়ে, দেখো ও কিন্তু বাবা মার বৈশিষ্ট্য পাইছে, কিন্তু এই যে ওর এখানের মধ্যে যে জেনেটিক স্ট্রাকচার ছিল, ওর মায়ের এখানে যে জেনেটিক স্ট্রাকচার ছিল, এখানের মধ্যে কি যে সেই জেনেটিক স্ট্রাকচার আসবে? আর আসবে না, নতুন কিছু আসবে। এটা হচ্ছে জেনেটিক মিউটেশন, বুঝছো? এখন তুমি যদি ওদের অবস্থানটা না বুঝো যে কোন জায়গায় নতুন জিনিস যুক্ত হয়েছে, এখন তুমি জানো যে কোন জায়গায় যুক্ত হয়েছে, বলো একটা ক্রোমাটিডে মাথায় যুক্ত হয়েছে, বাহুর মাথার অংশের মধ্যে। কোন জায়গা থেকে আসছে? এটা অবশ্যই আরেকটা মাথা থেকেই আসছে। কোন জায়গা থেকে আসছে? একটা সিস্টার হোমোজাইগাস ক্রোমাটিড থেকে আসছে, বুঝতে পারছো? এরকম করে জিনিসগুলো হচ্ছে কি আমরা আরো দেখব মিয়োসিসের মধ্যে। তোমার অ্যাকচুয়ালি পজিশনগুলো জানতে হবে, কোনটাকে কি বলে এটা জানতে হবে। আমি আবার একটু রিপিট করতেছি, দেখো এটা হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ ক্রোমোজোম। এটার মধ্যে যদি আমি ভাঙি তাহলে কি দুইটা 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 করে কত, মোট চারটা কি পাবো? ক্রোমাটিড পাবো, ঠিক আছে? যুক্ত হয়ে আসে, মাঝখানে কি দিয়ে এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বলা হয়, ঠিক আছে? তো এই ক্রোমোজোমটা তোমার হচ্ছে কি চারটা ক্রোমাটিড দিয়ে যুক্ত, গঠিত। এর মধ্যে এই পাশের বাহুগুলো একটা পজিশনে আছে, একসাথে আছে, এই পাশের বাহুগুলো একটা পজিশনে আছে, ঠিক আছে? এরা চারটাই হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, কি জন্য? ওরা একই মাত্রা থেকেই আসছে, কিন্তু অবস্থানের কারণে এদের নামটা একটু চেঞ্জ হবে। কিরকম হবে? এটা আর এটার মধ্যে যখন আমি তুলনা করব এই দুইটার মধ্যে, তখন এটা কি হবে? হেটারোজাইগাস সিস্টার ক্রোমাটিড। এটা আর এটার মধ্যে যখন করব হোমোজাইগাস সিস্টার ক্রোমাটিড। এটা হচ্ছে এই পার্ট গেল। এখন ধরো সম্পূর্ণ নতুন একটা ক্রোমোজোম বাবা থেকে আসছে, ঠিক আছে? তাহলে কি হবে? এই দুইটা বাহু একই পজিশনে আছে, একই জায়গায় আছে, সেজন্য কি বলবো যে ওদের অবস্থানটা হচ্ছে কি হোমোজাইগাস। যেহেতু একই ক্রোমোজোমের হচ্ছে কি অংশ না, সেজন্য এটাকে আমরা বলছি কি নন সিস্টার। তো টোটাল নামটা আসলো কি হোমোজাইগাস, একই জায়গায় আছে, নন সিস্টার কি জন্য? একই ক্রোমোজোমের অংশ না, ঠিক আছে? এখন এটা থেকে এটাতে দেখো, এটা আর এটা কি হবে? হেটারোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। এই জিনিসগুলো তুমি পজিশনগুলো একটু বুঝতে পারলে তখন দেখবা যে বুঝতে আরো সুবিধা হইতেছে, ঠিক আছে? এখন দেখো এই জিনিসগুলো তুমি এখন বলো, এই জিনিসগুলো বোঝার জন্য প্রথম অধ্যায় ভালো করে পড়ার দরকার আছে কিনা? এখন বুঝতেছো? সব কিছু হচ্ছে কানেক্ট। প্রথম অধ্যায় তুমি না পারলে অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? আর তুমি মনে করতেছো ভাই জিনিসগুলো তো অনেক কঠিন, কঠিনই তো। এখন তোমার জন্য কি পৃথিবী চেঞ্জ হয়ে যাবে তোমার সহজের জন্য? কঠিনই আছে, আমাদের সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে। এজন্য তোমাদের আমি 1 মাস ধরে হচ্ছে যে প্রথম চ্যাপ্টারটা পড়াইছি, সেজন্য জানো তো আস্তে আস্তে তোমার জিনিসটা হচ্ছে কি গ্রো হইতে পারে। এখন তুমি বলতেছো ভাই আমরা তো মিস করছো, তোমার সব কিছু আছে, তোমার ধৈর্য লাগবে,
তোমার শুধু ইচ্ছা শক্তি লাগবে ক্লাসগুলো দেখার জন্য, আর কিছু লাগবে না। ঠিক আছে, এরকম তো না যাবে না হাওয়ায় হাওয়ায় বলতে যা ওরা যা কিছু জানছে যা কিছু বলছে সব রেকর্ড আছে। ঠিক আছে, এখন দেখো কাউকে থেকে আমরা কি অ্যাকচুয়াল মাইটোসিসের প্রসেসগুলো নিয়ে ব্যাখ্যা করব কিভাবে, যে প্রোফেজে কি কি হচ্ছে, প্রোমেটাফেজে কি কি হচ্ছে, মেটাফেজে কি কি হচ্ছে, এই জিনিসগুলো কিভাবে উপস্থাপন করব, কিভাবে লিখবো, চিত্রটা কিভাবে আঁকবো, এগুলা মেটাফেজের শেষে আমরা মিওসিস শেষ করব। এরপরে যে এই জিনিসটা বেসিকটা তোমাকে বললাম এটা কাজে লাগবে কি জন্য, মিওসিসের মধ্যে যে ক্রসিং ওভারটা হচ্ছে, এই যে জিনিসটা দেখতেছো না এটাকে বলে ক্রসিং ওভার, মানে ক্রস হয়ে গেছে এই দুটার মধ্যে আমার ওয়ান কাইন্ড অফ ক্রস হয়ে গেছে না, দুইটা মিলায় আসছে, যে এই জন্য এই ক্রসিং ওভারটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখন তুমি বলো আমরা যখন ডিএনএ কাটা ছেঁড়া করছিলাম তখন ডিএনএ কে যুক্ত করছিল কে বলো তো, লাইগেজ। এই দেখেন এখানে লাইগেজই আছে, বুঝতেছো? সব কিছু হচ্ছে যে বেসিক, প্রথমত যত ভালো করে করবে জিনিসগুলো তত ইজি মনে হবে। আমি অনেকজন বলতে ভাই মাইন্ডে করছিলাম মিওসিস মাইটোসিস কত ইজি, খালি একটা করে লেখা দেওয়া লাগতো, কত সুন্দর, এগুলো এত ঝামেলার জিনিসই ছিল না। তো তুমি এই এসএসসি তে পড়ো না তো, তুমি তো ইন্টারে পড়ো, যখন চিত্র আঁকা শুরু করবো চিত্র আঁকা লাগবে প্রাইমারি বলবো ভাই এসএসসির মতো করে আগে দিই, তুমি এসএসসি তে পড়ো এসএসসির মতো করে আগাইলে হবে। হৃৎপিণ্ড আগাইতে পারো তোমরা, আঁকানো শিখেছিল ভাইয়া 2 মিনিটে ভুলে গেছি। কি কি দেখাইছিল এখানে মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে কি বলো তো? বাম ডান নিলয়, ঠিক আছে, তারপরে যে হ্যাঁ তোমার অ্যাওটা কি চিনো, অ্যাওটা কি বলা হয়, অ্যাওটা চিনো, অ্যাওটা মহাধমনী, হ্যাঁ হ্যাঁ দেখেছেন, হ্যাঁ এখন অ্যাওটা থেকে কোন কোন জায়গায় রক্ত যায় এটা দেখেছিল। আমরা তো তখন ডিমবাজি করতাম, আমরা জোর করে করে রক্ত পড়াইছি। ভাইয়া তোমাদেরকে একটা ভিত্তি দিছে বুঝছো, সেই জন্য একটু কষ্ট কম পাইতেছো। পরবর্তী আমি তো ভাবছিলাম যে তোমাদের দিকে তাকানো যাবে না, বলে ভাইয়া কি বলতেছেন কি বলতেছেন। এখন ভাই আর এর থেকে আর লো ভাবে পড়ানো সম্ভব না, নাহলে এখন এই 10 এর পর আবার পড়াইতে হবে। ঠিক আছে, আমি চাইতেছি তোমরা আস্তে আস্তে বুঝো জিনিসগুলো। এখন প্রথম দিকে দেখো, প্রথম দিকে যখন আসলে একটা ক্লাসে হুট করে সবকিছু বুঝে যাও, এটা নেচার। ঠিক আছে, তখন আনুষঙ্গিক জিনিস আসবে কি রে, হ্যাঁ এটা একটু বোঝা এখন বোঝা যাচ্ছে, এটা তো এইভাবে অ্যাপ্লিকেশন হলে এখন বোঝা যাচ্ছে। জিনিসগুলো কঠিন বুঝতে পারছো তুমি, আমি যত সহজে পড়তেছি জিনিসগুলো এত সহজ না, আসলে অনেক কঠিন। এই একটা ধরো যে পরবর্তীতে আমরা যখন পড়বো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো, ঠিক আছে আমাদের পড়া আছে, তো এখানের মধ্যে চিন্তা করো যে আমরা পড়বো 2 মিনিটে একটা হাইব্রিড উদ্ভিদ বা হাইব্রিড চাল বানাইতে গবেষণা করা লাগছে 12 বছর, তারপরে যাই ওই চালটা উৎপন্ন হয়েছে। তো তুমি আর আমি 2 মিনিটে করে ফেলতেছি, এত সোজা যদি হইতো তাহলে তো পেয়ে যেত, সবাই করে ফেলতে পারতো। এরপরে ক্লোন পড়ছো, সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে ক্লোনিং করা। ঠিক আছে, এখন পৃথিবীতে বাস্তবিকভাবে কোন মানুষ আসল কোন মানুষ রিয়েল এটা বোঝা সম্ভবই না। বলবো যে ভাইয়া মাথা খারাপ হয়েছে কি সব বলতেছে। তুমি চিন্তা করো আজ থেকে 36 বছর আগে একটা ভেড়া থেকে একটা সম্পূর্ণ হুবহু দেখতে ভেড়া উৎপন্ন করে দিয়েছে শুধুমাত্র ক্লোনিং টেকনোলজির মাধ্যমে। তাহলে কি মেডিকেল সায়েন্স কি এখন কি ব্যাকডেটে চলে আসে নাকি আবার উন্নত হয়েছে? কোনটা? অবশ্যই উন্নত হয়েছে। হ্যাঁ, তো তুমি চিন্তা করো, তুমি এগুলা হচ্ছে মানে দেখাবে আর কি যে এগুলা হচ্ছে এথিক্সের বিরুদ্ধে, এথিক্সের বিরুদ্ধে যুদ্ধ করতেছো কেন? ঠিক আছে না, এথিক্সের বিরুদ্ধে আমরা কেন বানাবো, কেন মানুষের ক্লোন বানাবো? তুমি 36 বছর আগে ভেড়ার অলরেডি একদম সুগঠিত ক্লোন বানাইতেছো, তো মানুষের বানানো যাবে না? অবশ্যই যাবে। সেম প্রসেসই সবকিছু। তোমার মনে হচ্ছে ভাই ক্লোন কেমনে করবে, কি তোমার ডিএনএ রেপ্লিকেট করে দিতে হবে, তোমার মতো হুবহু মানুষ চলে আসবে। রেপ্লিকেশন পাওয়ার তুমি বুঝতেছই না যে কত ভয়ানক। ঠিক আছে, ওরা বলতেছে আমরা তো ওয়ার্ল্ড পিস, আমরা গণতন্ত্রের যে মাদার অফ ডেমোক্রেসি যুদ্ধ লাগা রাখছে, একটার পর একটা যুদ্ধ হইতেছে তো হইতেছে। ঠিক আছে, এগুলা হচ্ছে যে মানে খুব হিপোক্রেসি টাইপ জিনিসপত্র। সব থেকে বেশি ঝামেলা হইতেছে কি, তোমরা বিশ্বাস করো, দেখি আমার সাথে তোমাদের ঝগড়া লাগবে এখন থেকে, তোমরা বিশ্বাস করো যে চাঁদে মানুষ গেছে? বিশ্বাস করো কে? কি রে তোমরা তোমরা তো অনেক ভালো, কি রে তোমরা তো অনেক ভালো, তাইলে বিশ্বাস করো এই জিনিস ওই সময় সম্ভবই না, বুঝতেছো? ওই সময় সর্বোচ্চ যে মেমোরি ছিল এটা ছিল 4 কেবি। এখন তোমার ফোনের একটা ছবি কত এমবি? 5-6 এমবি করে একটা ছবি আসে, বুঝতেছো? এত ছোট একটা মেমোরি নিয়ে ওরা কিভাবে গেছে, কেমনে গেছে? এটা যারা হচ্ছে যে আসলে ওই সময় হচ্ছে যুদ্ধ চলতেছিল তো সোভিয়েত ইউনিয়নের সাথে, তো সোভিয়েত ইউনিয়ন তো অ্যাকচুয়ালি কাজ করতেছিল, ধরো যে মানুষকে পাঠাই দিছে, কুকুরকে পাঠাই দিছে মহাবিশ্বে, তো ওরা তো আমরা তো পিছিয়ে যাচ্ছি, কি করতে লাগছে? হ্যাঁ হ্যাঁ কুকুর পাচ্ছে, লাইকা নাম ছিল কুকুরটা। ঠিক আছে, আর সর্বপ্রথম পৃথিবীর বাইরে যাওয়া মানুষের নাম কি দিয়ে বলো? ইউরি গ্যাগারিন। এটা হচ্ছে যে একটা সোভিয়েত ইউনিয়নের একটা অ্যাস্ট্রোনট, উনি সবার প্রথমে পৃথিবীকে বাইরে থেকে দেখছে আর কি, বায়ুমণ্ডলের বাইরে থেকে। তারপর হচ্ছে যে ওই আরো অনেক এক্সপেডিশন হয়েছে, এগুলাতে তোমার হচ্ছে যে ইয়ে করার জন্যই মূলত